নিজের মামা বাড়িতে থাকতে হবে, এতে রুম ভাড়া দেওয়ার কি আছে? তোর মামা যে কতটা কিপন টাইপের লোক তোর তো জানাই আছে। 40 টাকা কেজি ভালো বেগুন রেখে 20 টাকা কেজি অল্প পোকায় ধরা বেগুন কিনে আনে। বুঝতে পারছিস কতটা হার কিপন? কৃপণ দেখছি, কিন্তু মামার মতো কৃপণ জীবনে দেখিনি। শেষে কিনা পচা বেগুন খাওয়া শুরু করলো। আজ 7 বছর পর মামার বাড়িতে পা রাখছি, দরজায় টোকা দিল। একজন 40 থেকে 45 বছর বয়সী লোক দরজা খুলে গলা ঝাড়িয়ে বলল, কি চাই? মা কোনো কথা না বলেই পাছে সালাম করলো। আমি সালাম দিলাম, তবে দাঁড়িয়ে থেকে দিয়েছি। মাথায় লম্বা ঘোমটা দিয়ে বলে, কেমন আছো মেচো দাদা? সঙ্গে সঙ্গে চোখে মুখে হাসির রেখা ফুটে উঠল। আমাকে বুকে জড়িয়ে ধরলো। মোটেও এর জন্য আমি প্রস্তুত ছিলাম না। জড়িয়ে ধরে বলে, সেই যে নাক ঘুষি মেরে চলে গেলি, আর একটা বারও দেখতে আসলি না কেমন আছি। 7 বছর আগে যখন মা আর মামার ভেতর জমি জমা নিয়ে ঝগড়া হয়, তখন রাগের বসে নাক বরাবর একটা ঘুষি দিয়ে মামাকে অজ্ঞান করে দেই। সেদিন আর বাড়িতে ঢোকার সাহস হয়নি। একটা বন্ধুর বাড়িতেই রাতটা কাটিয়েছিলাম। মামা পা থেকে মাথা পর্যন্ত তাকিয়ে বলল, ছেলে তো অনেক বড় হয়ে গেছে, এখনো কি আগের মতো দুষ্টুমি করিস নাকি? মা বলল, কি যে বলো না মেচো দাদা, সোহাগ অনেক ভালো একটা ছেলে, শুধু পড়ালেখায় একটু কাঁচা। বুঝতে পারছি না মা প্রশংসা করতেছে নাকি মান সম্মান ডুবাইতেছে। চিন্তায় মাথার উকুনগুলি কিলবিল করতেছে। মাথা চুলকাইতে চুলকাইতে মার দিকে কটমটিয়ে চোখ নিয়ে তাকালাম। মা ফিক করে হেসে দিল। আমার তাকানোতে মামা পান চিবুতে চিবুতে তখন বলে, শুনলাম ছেলে নাকি গঞ্জিকা টঞ্জিকা খায়, মানে শুদ্ধ ভাষায় যাকে গাঁজা বলে আর কি। 32 পাটি দাঁত বেদ করে খিলখিল করে হেসে দিল। লজ্জায় মুখখানা আমার লাল হয়ে গেছে। না পারছি চোখ তুলে তাকাতে, না পারছি কোনো কথার উত্তর দিকে। বুঝতে বাকি রইল না নাক ফাটানোর প্রতিশোধটাই নিতে চাচ্ছে, তাই নীরবে সহ্য করে যাচ্ছি। মামা ছাগলের মতো বলেই যাচ্ছে। মার দিকে করুণ চোখে তাকালাম। মা হাতের ইশারায় বলল, তুই একটু কন্ট্রোল থাক, রাখবি না। ওসব খাই না, তবে মাঝে মাঝে তুই একটা সিগারেট খায়। মামার চোখ ছানা বড়া হয়ে যায়। বলিস কি রে, সিগারেট খায়? অথচ তুই কিছুই বলিস না। ভারী অসভ্য হয়ে গেছে তোর ছেলে, একটু চোখে চোখে রাখতে হবে। আহ মেচো দাদা, বকছো কেন? বাচ্চা মানুষ, বোঝে কম। বোঝাইলে সব বুঝবে। এই, তোর বুড়ো ছেলেকে তুই বাচ্চা বলিস? বিয়ে দিলে তো নিজেই 3 বাচ্চার বাপ হয়ে যাবে। মেচো দাদা, হয়েছে হয়েছে, আর বলবো না। এই ধর চাবি, দোতলার রুমটা এখন থেকে তোদের। মামা বাড়ি গলায় ডাকলো, মা তাঞ্জু একটু নিচে আসো। আমি ভাবতে লাগলাম এই তাঞ্জুটাকে, নামটাও চেনা চেনা লাগছে, যেন অনেক বছর আগে কখনো শুনেছিলাম। রূপে গুণে ভরপুর, চুলগুলো খোফা করে বেনি বেঁধেছে। বিধাতায় যে এত সুন্দর বস্তু বানাতে পারে সেইটা এই মেয়েকে না দেখলে বুঝতাম না। মামা যে মা বলে ডাকলো, তার মানে কি এটাই আমার নানি? এমন যুবতী নানি কিভাবে সম্ভব? না না, কি আরেকটা বিয়ে করেছিল নাকি? আমি একটু ঝুঁকে মেয়েটার পা ছুঁয়ে সালাম করতে যাব, তখনই আমারটা টেনে উপরে তুলল। টকবাগানো জ্বালামুখীর মতো চোখ, আগুনের কুণ্ডের মতো বিস্ফোরণ হচ্ছে। ভয়ে ঢোক গিললাম। কানে ব্যথা লাগছে, অথচ বলার মতো কোনো ভাষা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারছি না। সোহাগ সালাম করছিস কেন? এটা তানজু, তোর সঙ্গে ছোটবেলায় যে মেয়েটা খেলা করতো, এই সেই মেয়ে। কিন্তু মামা যে বলল মা, তার মানে তো এটা আমার নানি, সেটাই বোঝা যাচ্ছে। আমি যেমন তোকে বাবা পাগল বলে ডাকি, তেমনি তোর মামাও তার মেয়েকে আদর করে মা ডাকে। বোকা ছেলে, এখনো বুঝ জ্ঞান হলো না। মা কথাগুলি বলে একটুখানি হাসলো। আপু আমার কানটা ছাড়ুন, ব্যথা লাগতেছে তো। তানু একটা হাত কোমরে রেখে বলে, বেশ হয়েছে, কান টেনে ধরেছি, তোকে তো মেরেই ফেলতাম। এতদিন পর আমাদের কথা মনে হলো তোর? এই 7টা বছরে একটি বারো কল দেওয়ার কথা ভাবিসনি? নাম্বার ছিল না আপু, তুমি তো আমাকে নাম্বার দাওনি। অনেক চাইছি, দাও নাই। এখন থেকে প্রতিদিন ঘুম থেকে উঠে তার সামনে নাম হাজিরা দেব, প্রমিস। কানটা ছেড়ে দিয়ে ওর না মাথায় দিয়ে মাকে সালাম করলো। আমি ব্যাগটা হাতে নিতেই মামা বলল, তানজু, ওদের রুমটা দেখিয়ে দিয়ে আসো। সব থেকে বড় একটা সুন্দর রুম দুইটা দেখাবে। 32টা দাঁত কপাটি দেখিয়ে হো হো করে হেসে দিল মামা। কি বিচ্ছিরি হাসি দিতে পারে মায়েরি। মামা না হলে আরেকটি বার ঘুষি দিয়ে দাঁত ভেঙে দিতাম। তানু, ছোট করে তানুই ডাকি, হাত থেকে ব্যাগগুলি কেড়ে নিয়ে বলে, রাখ, তোর এসব নিতে হবে না। এতটা ভারী ব্যাগ তুই সহ্য করতে পারবি না, বাচ্চা মানুষ। ডান হাত টান দিতেই তাঞ্জু ধপাস করে পড়ে গেল। আমাদের দিকে তাকিয়ে বলল, আপনার চিন্তা করতে হবে না আন্টি, আমি ব্যাগ নিতে পারবো। প্রতিদিন 1 গ্লাস করে দুধ খাই। ব্যাগ তোলার খুব চেষ্টা করছে তানু, কিন্তু পারছে না। চোখ মুখ লাল হয়ে যাচ্ছে। করে হেসে দিলাম। বাচ্চা মানুষের কাজ বাচ্চাকেই করতে দিলে খুশি হব। আপু, আপনার এত কষ্ট করার কি দরকার?
রুম দেখিয়ে দিল। মা রুমে আগে থেকেই গোছানো ছিল, অবশ্যই তানু ছাড়া কেউ করেনি, কারণ মায়েরাই পারে রুম পরিষ্কার কাজ পারফেক্টভাবে করতে। আমার রুমে সে ধপাস করে খাটে শুয়ে হাত ছাড়লো। ব্যাগগুলো এক কোনায় রেখে সেন্টু গেঞ্জি খুলছিলাম, তখন তানুর চোখের দিকে চোখ যায়, লোলুপ দৃষ্টিতে আমার শরীরের দিকে তাকিয়ে আছে। বজ্জাত মাইয়া। এবার একটু রেগে গেলাম। যান রুম থেকে বের হয়ে, কাপড় বদলানো দেখাটা কি ভদ্র মেয়েদের কাজ? আমার রুমে আপনি কি করছেন? বা, তুই তাহলে অনেক বড় হয়ে গেছিস দেখছি। ছোটবেলায় যখন আমার সঙ্গেই গোসল করতি তখন তো এরকম রাখতি না। লজ্জায় মুখ লাল হয়ে কুঁচকে গেছে। তখন আমরা ছোট ছিলাম আপু, এসব মনে করিয়ে দিয়ে কি লজ্জা দেওয়ার চেষ্টা করতেছেন? 18 বছরের নিচে সবাই শিশু, তার মানে তুই এখন বড় হয়ে গেছিস। এখনো আমার 2-3 বছরের ছোট। লজ্জায় কোনোভাবে হাত টেনে ধরে বাইরে পাঠিয়ে দিলাম। আবার যেন একটু হাফ ছেড়ে বাঁচলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে ছাদে উঠে দাঁড়ালাম। মায়ের হাতে ধরা পড়ার আওতার বাইরে। মা নিচে রান্নার কাজ করতে ব্যস্ত। পকেটে হাত ঢুকিয়ে দিয়ে দেশলাই আর একটা সিগারেটের প্যাকেট বের করলাম। রাস্তার মাছ প্রথমে নিয়েছিলাম, কিন্তু মা পাশে থাকার জন্য খেতে পারেনি। মনটাও কেমন যেন সিগারেট সিগারেট করছিল। ছাদের এক কোণে দাঁড়িয়ে সিগারেট ঠোঁটে রেখে আগুন জ্বালালাম, শুক টান দিচ্ছি। হঠাৎ পাশ থেকে মেয়েলি কণ্ঠে কেউ একজন বলল, কে রে ওখানে ধোয়া খাচ্ছে? তাহলে কি মা সিগারেট খেতে দেখে ফেলেছে? হঠাৎ এমন একটা ডাকে ভয়ে পুরো শরীরই ঝাঁকুনি দিয়ে উঠল। ভয়ে ভয়ে পাশের সিটে তাকালাম। পাশের সাথে বলতে মাঝখানে একটা 3 ইঞ্চির একটা দেওয়াল। এবার আগের থেকে ভয়টা আরও দ্বিগুণ হয়ে গেল। তাঞ্জু আপু তাহলে সব দেখে ফেলেছে। আমার আর রক্ষে নেই। মাকে নিশ্চয়ই বলে দিবে যে ডেঞ্জারাস মেয়ে। বাবারে, কান্না কান্না ভাব হয়ে গেছে নিজের ভিতরে। মার ভয়ে দেখালে কেঁদে দেওয়ার মতো অবস্থা, যে কোনো সময় কেঁদে দিতে পারি। দেশটাই আর সিগারেট প্যাক অটোমেটিক পিঠের পিছনের দিকে চলে গেল। আমার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। ভয়ে গলা শুকে কাঠ হয়ে যাচ্ছে। এমন সময় পানি পেলে গলাটা একটু ভিজিয়ে নেওয়া যেত। হুট করে ধমকানি দিয়ে বলে, কে রে ওখানে ধোয়া খাচ্ছে? এইসব ছাইপাশ কবে থেকে খাওয়া শিখলি? তাহলে পিঠের পিছনে হাত লুকিয়ে রেখেছিস কেন? কি আছে বের কর বলছি। বুঝি না মেয়েরা সিগারেট খাওয়া কেন পছন্দ করে না। সামান্য সিগারেটই তো খাচ্ছিলাম, এতে রাগার কি আছে? সিগারেট খেয়েছি, গাঁজা তো আর নয়। ওই কি ভাবছিস? না তো কিছু না আপু, আপনি অকারণেই আমাকে সন্দেহ করতেছেন। অকারণে মানে? আমি নিজের চোখে তোকে সিগারেটে আগুন লাগাতে দেখছি, এখন মিথ্যা বলা হচ্ছে তাই না? এমন গুছিয়ে মিথ্যা বলা কোথায় শিখলি? বিলিভ মি আপু, আমি মিথ্যা বলছি না। তোর চেহারার সাথে সিগারেট শব্দটা শুনতে খারাপ লাগে। তোকে তো ভদ্র ভেবেছিলাম, এখন খাস এসব? এবার সিগারেট সত্যি লাগালাম, কয়েকটা শুক টান দিয়ে। একা খেয়েছি আপু, প্রথমে প্রেম ছিল তো, তাই আবেগের বসে 2 টান দিতে দিতে অভ্যাস হয়ে গেছে। এখন এইটা না খেলে নিঃশ্বাস নিতেই কষ্ট হয়। আমাকে দেখ। প্রতিবারই তো দেখি অনেক সুন্দর দেখতে আপনাকে, তবুও বারবার দেখতে ইচ্ছা করে। বুদ্ধু, সেটা বলিনি আমি। বলতেছি আমাকে দেখে কিছু শিখতেও পারিস। 10 বার ছ্যাঁকা খাইছি, তবুও হার মানিনি। প্রেম করার চেষ্টা করেই যাচ্ছি। মাথাটা চক্কর দিয়ে উঠলো। বলে কি মেয়েটা? 10টা চাকা খাইছে তবু প্রেম করতে যাচ্ছে। আজব মেয়ে মারি। হ্যাঁ, 10টা চাকা? কিন্তু দুর্ভাগ্যের জন্য একটাও প্রেম হলো না। সব আমার টাকলু বাপের জন্য। কিভাবে যেন জেনে যায় প্রেম করতেছি। এসব প্রেম ভালোবাসা না করলেই নয় কি? স্বাধীনভাবে জীবনযাপন করুন, না থাকবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের হুকুম একদম ফ্রি, যখন যেটা খুশি করুন। বুঝি না রে, প্রেমের ভিতর একটা ফিলিংস থাকে, বুঝলি? তুই তো হাবাগুবা, এসবের কি বুঝিস? সেজন্যই 10টা চাকা খাইনি। খাবা গোবা হলে কি আর 10টা চাকা খাইতাম নাকি? রাগি লোকে। কি বললি? কই না তো, কিছুই বলিনি, শুধু বললাম মন থেকে চাইলে সব কিছুই সম্ভব। আচ্ছা, তুই আমার সঙ্গে প্রেম করবি? খুব মজা হবে দেখবি। প্লিজ 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 না করিস না। কাজিনদের ভিতর রিলেশন করতে নেই, এতে আত্মীয়র ভিতর ফাটল ধরে, 2টা পরিবারের সম্পর্ক নষ্ট হয়ে যায়। 10টা করে আবার আসছে আমার সাথে প্রেম করতে। কিচ্ছু হবে না, সব ব্যবস্থা আমি করিয়ে দেব। তুই শুধু আমার সঙ্গে প্রেম করবি। অন্য মেয়ের দিকে চোখ তুলে তাকালে চোখ তুলে নিব। প্রেম করতে প্রথমে দুজনকে ভালোভাবে চিনতে হয়, বুঝতে হয়, মনের সঙ্গে মনের সম্পর্ক তৈরি করতে হয়। এভাবে একদিনেই কখনো প্রেম হয় না আপু। একদম আপু বলবি না, অনলি জানু, বুঝেছিস? শুধু জানু, বেবি ও বাবু বলে ডাকবি। সব মেয়েদের বয়ফ্রেন্ড কত সুন্দর করে ডাকে, অথচ তুই কি না? আমি কি? তোর মুখে একটু ডাকের রস বলতে কিছুই নেই। জন্মের সময় নিশ্চয় তোর মুখে মধু দেয়নি, তাই তো এমন হাবলার মতো থাকিস। এই মেয়ে নিশ্চয়ই পাগল হয়ে গেছে। যেভাবেই হোক মাথা থেকে প্রেমের ভূত ছাড়াতে হবে। শেষ পর্যন্ত কিনা জুনিয়র সিনিয়র প্রেম করবে। প্রেম বিষয়ে দেখছি একটু ধারণা বলতে কিছু নাই। অবশ্যই প্রেম করব, তবে সময় নিয়ে।
আমাকে তাহলে তোর আইসক্রিম চকলেট, তবে কিটক্যাট চকলেট কিন্তু 2-3 প্লেট ফুচকা, পার্কে বসে বাদাম খাওয়াতে হবে, রোজ রোজ একটা করে সাদা গোলাপ, সকালে গুড মর্নিং মেসেজ পাঠাতে হবে, আর চুলে হাত বুলিয়ে দিতে হবে, সাথে তেল দিলে আরও বেশি ভালো হবে। ব্যাস এইটুকুই। এক নিঃশ্বাসে তানু সবকিছু বলে দিল। তানু কথাগুলো শুনে যেটা বুঝলাম, নিজের ইচ্ছাগুলো পূরণ করার জন্য প্রেম করতে চায় সে। যদি আমি বাদে খারাপ কোনো ছেলের খপ্পরে পরে নিশ্চয়ই প্রেম করার স্বাদ মিটে যাবে, খারাপ মেয়েও হয়ে যেতে পারে। আর সাদা গোলাপ পাওয়া বর্তমান দুষ্কর। হতভম্ব হয়ে তার চোখে চোখ রেখে বলি, না না আপু, থাক, আমার প্রেম করতে হবে। সিঙ্গেল দেবদাসী ভালো আছে, কি দরকার হুদাই উটকো ঝামেলায় নিজেকে জড়ানোর। আর আমি নিজেই তো একজন বেকার, টাকা কই পাবো। তার মানে আমাদের প্রেম করার হলো না? শোন, তোকে আমার সঙ্গে প্রেম করতে হবে, মানে করতে হবে, না করলে মিথ্যা অপবাদ দিয়ে আমাদের বাসা থেকে বের করে দিব। প্রেম না করার সঙ্গে বাসায় না রাখার কোনো কারণ খুঁজে পাচ্ছি না। টাকা দিয়ে ভাড়া থাকি, বুঝছেন, ফ্রিতে নয়। হোয়াট? আব্বু তোদের থেকে টাকা নেয়? আর এটা ঢাকা শহর, সহজে রুম পাওয়া মুশকিল, পারলে অন্য বাসা ভাড়া করে নিতে পারিস। এটাও ঠিক বলেছে, ঢাকা শহরে রুম পাওয়া মুশকিল। বাধ্য হয়ে বলতে হলো, হ্যাঁ আমি রাজি আছি, তবে টাকার বিষয় তো, তাই একটু ভাবতে হবে টাকার জোগাড় কিভাবে করব। সেটার ব্যবস্থা আমি করে দিব, তুই চিন্তা করিস না। চল বাজারের দিকে যাই, না গেলে নাক ফাটিয়ে দিব। এখন এই ভর সন্ধ্যায়? ফি তো একটা, আমি থাকতে ভূতের ভয় করিস? দেওয়াল টপকে পার হতে গিয়ে পাহড়কে পড়ে যাই। হাঁটুর একটা অংশ কেটে গেছে, সেখান থেকে রক্ত চুইয়ে পড়ছে। আমি শটান হয়ে দাঁড়িয়েছিলাম। এক ধমক দিয়ে বলে, কি দেখছিস শাবলা? একটু তো হাত ধরে তুলতেও পারিস, নাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের মতো দেখবি? লজ্জায় লাল হয়ে একটা সুন্দরী মেয়েকে স্পর্শ করব, বিষয়টা কেমন দেখাচ্ছে না? আমি পারবো না, লজ্জা করে আমার। চোখ দুই হাতে আড়াল করে ধরে বেশ কিছুক্ষণ রাগে দৃষ্টিতে তাকিয়ে ভুরু বাঁকা করে তাকালো। তুই ছেলে না মেয়ে? তোর তো দেখি আমার থেকেও লজ্জা বেশি। এমন একটা থাপ্পড় দেবো না, সব লজ্জা হাওয়ায় মিলিয়ে যাবে। পুরুষত্ব দেখানোর এটাই সময়। কোনো কিছু না ভেবে আবুকে কোলে তুলে নিলাম। দু হাতে গলা পেঁচিয়ে ধরেছে তানু। চোখে চোখ রেখে সিঁড়ির দিকে হেঁটে যাচ্ছি। হুট করেই মাথাতে ভয় এসে ভুনবলকে ভীতু করছে। আপু, এমন সময় যদি মামা দেখে ফেলে তখন কি করব? আমার তো খুব ভয় করতেছে। তানুর কণ্ঠে একরাশ ভালোবাসা খুঁজে পেলাম, যেন সে সত্যি আমাকে ভালোবাসে। আমাকে থামিয়ে দিয়ে ঠোঁটে তার আঙুল রেখে বলে, চুপ, একটা কথা বলবি না। আব্বু দেখলে দেখুক, আমি বলে দিব তাকে যে শুধু তোকেই ভালোবাসি। এই মন, দেহ, শরীরের প্রতিটা অঙ্গ আমার পিচ্চি রাজকুমারের। আঙুলটা আমার নিঃশ্বাস ভারী করে দিচ্ছে। ললিপপের মতো আঙুল চুমুতে ভরিয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু ইচ্ছে করলেও সেটা আমার সাধ্যের বাইরে। আপু কাঁধে হাত রেখে আরেকটা হাত দিয়ে চুলগুলি খামচে ধরে ঠোঁটের কাছে আসার চেষ্টা করতেছে। গোলাপি কমলার কেয়ার মতো টসটসে রসালো ঠোঁট নিজেকে দুর্বল করে দিচ্ছে। পাগল করে দিতে ইচ্ছে করছে তার ভালোবাসায় সাড়া দিতে। ঠোঁট লাগিয়ে দিয়ে পাল্লা দিয়ে কিস করছে আপু। আপুর জিহ্বায় স্পর্শ লাগাতেই তার ঠোঁটের উপর হাতের মুঠ চেপে ধরলাম। না আপু, এখনই এসব করার ইচ্ছা নেই। আমি আপনাকে কাছ থেকে পেতে চাই, এরকম নোংরা ভালোবাসার মাধ্যমে নয়। তানু যেন আমার ব্যবহারে আরও মুগ্ধ হয়ে গেল। এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার চোখের দিকে। চোখের অক্ষিগুলোকে জল কণা চিকচিক করছে। তবে সেই জলে কষ্টে না সুখের কান্না খুঁজে পাচ্ছি, ভালোবাসা তার চোখে খুঁজে পাচ্ছি। লেপটে লুপটে গেছে লিপস্টিকগুলো, তবুও তার চেহারায় সৌন্দর্য ফুরাচ্ছে না। নীলাকে রুমে ঢুকে কাঠের একটা কোণে দাঁড়িয়ে শুয়ে দিলাম। কোমরের নিচ থেকে হাত টান দিতেই আমার শার্টের কলার চেপে ধরলো। তার ঠোঁটে বরাবর আমার চেহারা। চোখ বন্ধ করে কলার টানতে টানতে বুকের সঙ্গে জড়িয়ে ধরার চেষ্টা করছে। কোমর বাঁকিয়ে বুকের সঙ্গে মিশিয়ে নিল। ঠোঁট কামড়ে ধরলো। কোনো শব্দ বের হচ্ছিল না, শুধু শব্দটাই। কোনোভাবে ছাড়িয়ে নিয়ে বলি, নীলা আপু, এখনই এসব করা কি খুব প্রয়োজন? আমাদের আগে বিয়ে হোক, তখন না হয়। আর তাছাড়াও আমি আনরোমান্টিক ছেলে। চুপ, আমাকে আপু বলবি না। আমি তোর আপু হতে চাই না, পারলে স্বামী বানিয়ে নিব। কলার টেনে বুকে চেপে ধরে ঠোঁটের ছোঁয়া পেতে চাই। হাতের মুঠি ঠোঁটে রেখে, সেটা না হয় মানলাম, তবে আমাদের ভালোবাসা কি মামা মেনে নিবে? আমাদের বংশের পরস্পরায় আত্মীয়তার ভিতরে বিয়ে কখনোই মেনে নেয়নি। যদি আপনার সঙ্গে বিয়ে না হয়, আমার লাগানো দাগ নিয়ে কুড়ে কুড়ে মরবেন। আমি চাই না কোনো মেয়ের এইভাবে চরিত্র নষ্ট হোক। নাক টিপে দিয়ে বলে, কলারটা টেনে ধরে বুকের সাথে চেপে ধরে ঠোঁটের ছোঁয়া পেতে চাই। পিচ্চিটা অনেক বড় হয়ে গেছিস। আমি রাজি থাকলে বিয়ে পর্যন্ত সম্পর্ক এগিয়ে নিয়ে যাব। আব্বুও কিছু বলতে পারবে না। এখন আমি উঠি, মামা দেখলে সর্বনাশ হয়ে যাবে। ঠোঁট মুছতে মুছতে নিজের রুমে ঢুকছিলাম, মা পিছন থেকে ডাক দিল। সোহাগ, কোথায় গিয়েছিলি? না মানে মা, সাদে গিয়েছিলাম একটু হাওয়া বদলের জন্য। থাক, মিথ্যা বলতে হবে না।
তোর ঠোঁটে লিপস্টিকের দাগ কেন লেগে আছে? নীলা রুমে গিয়েছিলি? সন্দেহের চোখে বলল মা। আমার সত্যিকারের আম্মু কিন্তু আমার সাথে একদম ফ্রি না। মা, আমি নীলা আপুর রুমে কেন যাব? আমি তো সাথে ছিলাম। আর কোথায় পেলে লিপস্টিক? হাতের এক ঘষে লিপস্টিক মোছার চেষ্টা করলাম। মা ঠোঁটের এক কোণা থেকে আঙুলে লিপস্টিকের দাগ লাগিয়ে আঙ্গুল সামনে রেখে এক ধমকানি দিয়ে বলে, এটা কি তাহলে? আমার সাথে মশকরা করিস? থাপ্পড় দিয়ে শিক্ষা দিয়ে দিব। সে তোর বড় আপুর মতো, আর তুই কিনা সর্বনাশ করার জন্য উঠে পড়ে লেগেছিস। তোকে তো ভদ্র ভাবতাম, তুই তো এমন ছিলি না। তাদের মতো চোখের জল ফেলতে ফেলতে নিজের রুমে ঢুকে বালিশ ভিজিয়ে দিচ্ছি। রাতে কিছু খায়নি, আমার কি দোষ? নীলা আপুই তো জোর করে। রাগটা এখনো কমেনি। দরজায় ঠক ঠক শব্দ হলো। চিটকে খুলে দিতেই নীলাকে দেখে বললাম, কেন এসেছেন আপনি? আপনার জন্য এই প্রথমবার আমার মা আমাকে বকাঝকা করেছে। আজ থেকে আমাকে আর বিরক্ত করবেন না প্লিজ। খেয়ে নে, রাতে না খেলে শরীর খারাপ করবে তো। থালাটা চিটকে ফেলে দিলাম। মা সামনে এসে দাঁড়ালো। নীলা মাকে জড়িয়ে ধরে মায়া কান্না শুরু করে দেয়। নীলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমি জানতাম না তুই আমার ছেলেকে এত ভালোবাসিস। কেন তোরা একে অন্যকে ভালোবাসলি? জানিস না আমাদের বংশের নিজেদের ভেতর বিয়ে করা অপরাধ? বিশ্বাস করো ছোট মামুনি, আমি সোহাগকে ছোট থেকেই অনেক ভালোবাসি। ওকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু ও বোঝেই না। সম্পূর্ণ ঘটনা শুনে আমি অবাক হয়ে গেলাম। মা থালা ভরে আবার নিয়ে এলো আর বলল, মেজো দাদা এইসব যেন না জানে। আমার ছেলেটা যেন কোনো ক্ষতি না হয়। পৃথিবীতে আপন বলতে ছেলেটাই আছে। আমি খাটে পা তুলে আরামে বসলাম। নীলা আমার সামনে বসে ডাল ভাত আমার মুখের সামনে ধরলো। হ্যাঁ কর। আমি ভুরু বাঁকা করে বলি, হাত ধুয়েছিলেন? হাকর, সাবান দিয়ে পরিষ্কারভাবে দুবার হাত ধুয়েছি তোকে নিজ হাতে খাওয়ানোর জন্য। এবার বড় একটা হাকর দিচ্ছি। আপনি অনেক কিমটা, বুঝলেন? কেন? আমার আব্বুর মতো মোটেও কিপটা না। কিপটা হলে তোকে সব ভালোবাসা একদিনে উজাড় করে দিতাম না, কিন্তু তুই তো ভালোবাসার ক অক্ষরও বুঝিস না। ডাল ভাত ভালো লাগে না, মাংস হলে ভালো হতো। এসব কেউ খায় নাকি? এনেছি তো, ফ্রিজে তুলে রেখেছিলাম, তুই আসলে খাবো সেই জন্য। এবার খুশি তো? টিফিন বক্স খুলে দেখালো। সম্পূর্ণ দিয়েন না, মার জন্যও নিয়ে যাব। আমাকে কখনো ভালোবাসলি না? জানিস তোকে নিয়ে কত স্বপ্ন দেখি। আমাকে নিজ হাতে খাইয়ে দে। নীলাকে আর কিছুই বলতে দিলাম না। মুখে এক টুকরা মাংস তুলে দিলাম। আমার দিকে এক মনে ধ্যানমগ্ন হয়ে তাকিয়ে আছে। তুর্কি দিয়ে বলি, খালি পেটেই থাকবো নাকি? মুখ তো ব্যথা হয়ে গেল হা করে থাকতে থাকতে। ওহো হ্যাঁ, সরি, মনে ছিল না। নীলা খাইয়ে দিয়ে চলে গেল। রাতে ঘুমানোর সময় কখনো সিট কেটে লাগাই না। কারেন্ট চলে গেলে দরজা দিয়ে হালকা হলেও একটুখানি বাতাস আসে। জানলার পর্দা সরিয়ে দিতেই সকালের মিষ্টি রোদ এসে চোখের উপর পড়লো। ঝাপসা ঝাপসা চোখে চোখ মুখ কচলাতে কচলাতে সামনের দিকে তাকালাম। একটা সদ্য গোসল করা মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। পরনে সবুজ পাড় শাড়ি, চোখের কোণে কাজল টেনে দেওয়া, চুল থেকে পানি চুইয়ে পড়ছে, হলুদ রঙের ব্লাউজ। আমি প্রেমে পড়ে যাচ্ছি মেয়েটার। খাটের এক করে বসে চায়ের পিরিচ সামনে ধরে বলল, কেমন ঘুম হলো রাতে? পাশে রাখা চশমাটা নিয়ে চোখে দিয়ে হাত থেকে চায়ের কাপে চুমুক দিয়ে সাধারণভাবেই বললাম, মোটামুটি ভালোই হয়েছে ঘুমটা। বললি না তো চা কেমন হয়েছে? এক কথায় অপূর্ব হয়েছে। সাথে আছে রূপবতী মেয়ে, তার জন্যই হয়তো এতটা সুন্দর লাগছে। আচ্ছা, তোমরা মেয়েরা এত সুন্দর চা কিভাবে বানাও? এই চায়ের আমার অর্ধেক ভাগ আছে, অর্ধেক খেয়ে বাকিটুকু তোকে দিয়েছি, সেজন্যই এতটা স্বাদ পাচ্ছিস। কারণ লিপস্টিক সব ছেলেদেরই পছন্দ। বমি করার চেষ্টা করেও বমি করতে পারলাম না। লিপস্টিক খেলেই পেট খারাপ হয়। ইতিমধ্যে লিপস্টিক চাও খেলাম, বিষম গেলাম বড় সড়ো। কি হলো তোর? লিপস্টিক কেন খাওয়ালেন? একটাকে কি চা বলে নাকি লিপস্টিক বলে? আমার শুরু হবে পেট খারাপ হওয়া। অভ্যাস করে নি, বিয়ের পর প্রতিদিন খেতে হবে। আরও 10 বছর পর বিয়ে এখন করতে পারবো না। পারলে আমার জন্য 10 বছর অপেক্ষায় থাকতে হবে। নিজে বাড়ি করব, বিজনেস থাকবো, তারপর। বিজনেস করতে হবে না, আমার বাচ্চার আব্বু হলেই চলবে। যা ফ্রেশ হয়ে আয়। কোনো রকম জোর করে খাট থেকে তুলে দিল। দেওয়াল ঘড়ির দিকে চোখ যেতে দেখে 12টার কাছাকাছি। নীলাকে বললাম, তোয়ালে আছে? একটাই আছে, সেটা আমি ব্যবহার করি, তুই চাইলে নিতে পারিস। আনবো কি? গোসল করতে করতে পানি বের হওয়া বন্ধ হয়ে গেল। সারা গায়ে সাবান লাগানো আছে। মুখে একটু মনে হয় বেশি দিয়েছি। এখন উপায় কি? আশেপাশে হাতাতে হাতাতে কাপড়ের মতো কিছু একটা হাতের নাগালে পেলাম। প্রথমে চোখ মুছলাম। চোখ মুছতে দেখে নীলা আপু, তার শাড়ির আঁচড়ে লেগে আছে সাবান। এক বালতি সামনে রেখে দিয়ে লুঙ্গির গিট্টু ঠিক করে দিয়ে বলল, ট্যাঙ্কের পানি শেষ, এতটুকু পানিতে গোসল করতে হবে। আর লুঙ্গিটা ঠিকভাবে পরতে পারিস না, খুলে তো সব কিছু দেখা যাচ্ছে।
লজ্জায় লাল হয়ে গেলাম। নীলা আপু আমার সব লজ্জা দেখে নিয়েছে, সামনেও ঠিকভাবে দাঁড়িয়ে থাকতে পারছি না। মুচকি হাসি দিয়ে চলে গেল। গোসল করে বের হব এমন সময় নীলা আপু সামনে এসে দাঁড়ালো, একটা হাতে তোয়ালে দিয়ে ভেজা চুল মুছতে মুছতে একজন আরেকজনের মুখোমুখি। অনেক ভয় করে এই নীলা আপুকে দেখে। অনেক কষ্টে একটা ভাড়াটে বাসা পেলাম, কিন্তু আর মনে হয় না বেশি দিন থাকতে পারবো। সত্যটা তো একদিন না একদিন ধরা পড়বেই, তখন সম্মানের সাথে থাকার জন্য অবস্থাও হারাতে হবে। নীলা আপু হাত থেকে তোয়ালেটা কেড়ে নিয়ে বলল, কি করছিস এসব? ভাবার ঘর আর থাকার কারণে হঠাৎ চমকে যাই। আমি তোতলাতে তোতলাতে বলি, না না কিছুই করছিলাম না, তোয়ালে দিয়ে মাথা মুছতেছিলাম। এখন থেকে আর মুছতে হবে না, আমি মুছিয়ে দিব তোর ভেজা চুল। যার কাজ তাকে করতে দেওয়াই ভালো, বুঝলি? কিন্তু নীলা আপু কথার মাঝখানে থামিয়ে দেয়। এ যেন বউয়ের অধিকার, আর আমি তার সদ্য বিবাহিত স্বামী। কি আশ্চর্য, অথচ আমাদের দুজনের একজনের বিয়ের কথা পর্যন্ত বাড়িতে বলা হয়নি। আর যদিও আমাদের বিয়ে সম্পর্কে কোনো কথা শুনতে, তাহলে হয়তো জীবন্ত পুড়িয়ে ফেলা হতো। সমাজের নিয়ম বড়ই অদ্ভুত, কাজিনদের ভিতর কেন বিয়ে করার নেই? নীলা মাথার বিন্দু পরিমাণ জলও ধীর দৃষ্টিতে দেখে দেখে মুছে দিচ্ছে। মানুষ আসলে ভুল চিন্তাধারা নিয়ে চলাফেরা করে। বয়স গেলেও মানুষের আবেগ কমে না। আবেগ বিবেক নিজের উপর নির্ভর করে। যদি সে আবেগকে আকারে ধরে সারাটা জীবন থাকে, তাহলে আবেগ নিজ থেকে ছাড়বে না, আরো শক্ত করে ধরে তার ব্রেন ধ্বংস করার চেষ্টা করবে। মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। নীলা আপু বলল, টেবিলে ভাত বেড়ে রেখেছি, খেয়ে নিবি। আজও ডাল ভাত নাকি মাংস, কোনটা রান্না করেছেন আমার জন্য? প্রতিদিন কি তোর জন্য মাছ মাংস রান্না করব নাকি? মাংস কি গাছে ধরে? জানিস না আমার আব্বু কতটা কৃপণ একটা লোক? জানি তো, এত পরিমাণ কৃপণ যে পচা বেগুন খায়। ভাবতেই অবাক, এই কৃপণ মানুষটাই আমার ভবিষ্যৎ শ্বশুর। আমার আব্বুকে অপমান করবি না বলে দিলাম, নইলে নইলে তোর। প্রচণ্ড রেগে থাক, আর বলতে হবে না। কিছুই বললেই তো কিসটিস করে একাকার অবস্থা করে দেবেন। সব আমার ইজ্জত লুটে নেবার ধান্দা। আসলে ছেলেরা ঠিকই বলে, মেয়েরা শুধু ছেলেদের দেহ ভোগ করার জন্য ভালোবাসে। চুপ কর বজ্জাত। খুব রাগ করে চলে গেলাম ডাইনিং টেবিলের কাছে। মামা এসে পাশের চেয়ারে টেনে বলল, সোহাগ, তোমাকে একটা ছোট কাজ দিব, করতে পারবি? করলে আমার খুব উপকার হবে। জি মামা বলেন, আমি নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব। আমার একমাত্র মেয়েকে তোমার প্রাইভেট পড়াতে হবে। অঙ্কে বড্ড কাঁচা, এবার ফেল করলে বের করে দিবে। কি যে বলেন না মামা, ভাগ্নের সাথে কেউ মজা করে? আমার থেকেও ভালো ভালো স্যার পাবেন পড়ানোর জন্য। এর আগে অনেক স্যার নিয়েছিলাম, তারা 1-2 মাস পড়ানোর পর বলে, আঙ্কেল আপনার কোনো আপত্তি না থাকলে আমি নীলাকে বিয়ে করতে চাই। বলো তো ভাগ্নে, এভাবে স্যাররাও লুচ্চামি শুরু করলে পড়াবো কার কাছে? কিন্তু মামা, নীলা আপু তো আমার সিনিয়র, মানে বয়সে অনেক বড়। ছোট হয়ে কিভাবে পড়াবো? তুমি শুধু পড়ার সময় চোখে চোখে রাখবে, যেন পড়া ফাঁকি না দেয়। প্লিজ বাবা, অনুরোধ করছি না। মা প্লেট উল্টে কয়েকটা লুচি দিল। নীলা রান্না খাবো নাকি মার তৈরি করা লুচি? ধীরে আস্তে সবগুলোই খাবো, সমস্যা নেই। মামাকে লুচি দিতে দিতে মা বলল, তোর মামা আমাকে এই বিষয়ে বলেছে, তোরও পড়ালেখার জন্য একটা মেট পেলি, সময়ও পার করতে পারবি। খুকি, তুই ঠিক বলেছিস। আর তাছাড়াও নীলাকে পড়ানোর জন্য মাসে মাসে হাত খরচ পাবে, বাসার ভাড়াও দিতে হবে না। মাকে খুকি বলার অভ্যাস এখনো ছাড়লো না। বসে বসে সময় কাটানোর থেকে কিছু একটা করাটা অনেক ভালো। বেসরকারি স্কুলের ম্যাডাম, একদিন না একদিন চাকরিটা হাতছাড়াই হবে। আচ্ছা মা, তুমি যখন বলছো আর কিছু বলতে পারবো না। মামা আজ থেকে পাঠিয়ে দিবেন, যথাসাধ্য চেষ্টা করব পড়ানোর। মামা খুশি মুখে চলে গেল। বুঝতে বাকি নেই মামার মনে রং লেগে খুশি ঠেলায়। তবে এটা কিভাবে সম্ভব? সিনিয়রকে একজন জুনিয়র পড়াবে? মামা কি গাঁজা টাজা সেবন করছে নাকি? নিজের পায়ে নিজেই কুড়াল মারার জন্য উঠে পড়ে লেগেছে। আর নীলাপু যে পরিমাণে রোমান্টিক, শার্ট ছিঁড়ে ফালাফালা করে দিবে। কাঠফাটা করে রোদে সাদে দাঁড়িয়ে ঘুড়ি ওড়ানোর মজাই আলাদা। লাটাই হাতে সাদে দাঁড়িয়েছিলাম। ভেজা কাপড় পরিহিত এক যুবতী মেয়ে সাদে পা রাখলো। ভেজা কাপড়ে এটে সেটে লেগে আছে শরীরের সাথে। হাঁ হয়ে তাকিয়েছিলাম নীলার দিকে। মুখ কুঁচকে বলল, কি দেখছিস? তুই তো অনেক বেশি দুষ্টু হয়ে গেছিস। নীলার কথা শুনে ভাবনার ঘোরে কাটলো। এই দুপুরে রৌদ্র বৃষ্টি হলো নাকি? কোথা থেকে ভিজে আসলেন? তুইও যেমন বোকা, তোর কথাও তেমন বোকা ধোকা। বৃষ্টিতে ভিজিনি, তোর ময়লা কাপড়গুলো ধুয়ে আনলাম। ও কি ও? হ্যাঁ, অন্য কেউ প্রশংসা করতো, তুই তো সেটাও করলি না। কেমন মানুষ রে তুই? ধন্যবাদ। হুম, হয়েছে, আর ধন্যবাদ দিতে হবে না। ধন্যবাদটাও দিতে পারিস না। মুখ ভেংসি কাটিয়ে চুলের ঝাপটা মুখে লাগিয়ে মুখখানা ফিরিয়ে নিয়ে তার উপর কাপড়গুলো এক
একতে একতে শুকাতে দিচ্ছে। বালতির দিকে চোখ যেতেই মান সম্মানের চিন্তা মাথায় ভর করলো। যেভাবেই হোক নীলার হাত থেকে ওটা পড়তে দেওয়া যাবে না। ঘুড়ির লোটাই ফেলে দিয়ে বালতির উপর থেকে সেটা বের করে নিলাম। নীলা চেঁচিয়ে বলল, কি করছিস? ওটা কি লুকালি? আমার কাছে দে ওটা, নয়তো ভালো হবে না, বলে দিলাম। না, এটা দেওয়া যাবে না। অন্য সব কাপড় নিয়েন, তাতে সমস্যা হবে না, কিন্তু এইটা না। বিয়ের পর তো সব আমারই ধুয়ে দিতে হবে, দে। আর ওটা তোর আন্ডারওয়্যার প্যান্ট, জানি লুকিয়ে কি লাভ? আন্ডারওয়্যার প্যান্ট যদি চিবিয়ে খাওয়া যেত তাহলে অবশ্যই খেয়ে নিতাম, তবুও দিতাম না কোনো মেয়ের হাতে। তোতলাতে তোতলাতে বললাম, সেটা না হয় বিয়ের পর ভাবা যাবে, এখন এটা ধোয়ার দায়িত্ব শুধু আমার। পিঠের পিছনে হাত লুকিয়ে রাখলাম। নীলা আপু হাত থেকে নেওয়ার জন্য কতই না চেষ্টা করছে। আকাশ বরাবর হাত তুলে ধরলাম, পারলে এখন ধরে দেখাস। হাত লাফ দিয়ে হাত ধরার চেষ্টা করছে, কিন্তু আমার উচ্চতার কাছে তার লাফও হার মানবে। বড় একটা লাফ দিতে হুড়মুড়িয়ে আমার উপর পড়ে গেল, মানে বুকের ঠিক মাঝখানে। এই গরমে শরীরটা আরও গরম হচ্ছে, তবুও যেন মনে হচ্ছে স্বর্গীয় সুখের দাপট হাওয়া এসে বুকে বাড়ি খাচ্ছে, একটু উষ্ণ একটু শীতল। নীলার একটা হাত আমার কাঁধ ঘেঁষে আছে, আর একটা হাত শার্টের কলারে চেপে ধরে আছে। নীলার আপুর কোমর কখন যে ধরেছে নিজেও জানি না। গালের দুই পাশে টোল পড়ে আর লজ্জায় লাল হয়ে গেছে, আর আমি সেই টল পরা মুখের দিকে তাকিয়ে আছি। অপরূপ দেখাচ্ছে এমন একটা মেয়েকে কেন যে আপু আপু বলে ডাকি? কেন আমার মামাতো ভাই বোন হলাম? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হয়ে কেন পৃথিবীতে পা রাখলাম না? এরকম একটা কোমর দেখা লোভ সামলাইটাই কঠিন একটা কাজ। কোমরটা আরও বুকের সঙ্গে চেপে ধরার চেষ্টা করলাম। লজ্জা মাখা হাসি দিয়ে বুকে মাথা লুকালো। মুখটা তুলে ধরা ঠোঁটে চুমু দিতে গেলেই লজ্জায় পাশ ফিরিয়ে নিল। লাল টুকটুকে গাল বানিয়ে বলল, এই কি করছিস? আমার লজ্জা করছে তো। আর আজ হঠাৎ এত রোমান্টিক মুডে কেন আছো? আমি কিছুই জানি না, শুধু তোমাকে কাছে পেতে ইচ্ছা করছে। আজ থেকে তুমি বলে ডাকবো, শুধুই তুমি। জোরে জোরে নিঃশ্বাস ছেড়ে। সোহাগ, ছাড়ো আমায়, প্লিজ ছাড়ো। ছাদে কেউ আমাদের এই অবস্থায় দেখলে সব শেষ হয়ে যাবে। নীলা, আজ আমাকে আটকেও না প্লিজ। তোমাকে আমি একদম কাছ থেকে পেতে চাই, তোকে ভালোবাসার চাদরে জড়িয়ে নিতে চাই। বলেই ঠোঁটে ঠাট লাগানোর চেষ্টা, এক ধাক্কায় বুকের উপর থেকে সরিয়ে দিল। এলোমেলো বুকের ওড়না ঠিক করতে করতে বলে, ঘোড়ার হান্ডা পারিস? এই, তোর কাছ থেকে এই পাওয়া? একটা লিফ কিসও করতে পারিস না? অযথা আমার মুখটা তোর জিহ্বায় লালায় একাকার অবস্থা করে দিল। ঠোঁট চুষতে হয় নাকি নাক চুষতে হয় সেটাও জানিস না। নীলাপু, আপনি আমাকে এভাবে বকতে পারলেন? ওরে বাবুটা, কাঁদে না, আস্তে আস্তে সব শিখিয়ে দিব। আর শোনো, সন্ধ্যায় আমি বই নিয়ে তোর রুমে পড়তে যাব, তখন শিখিয়ে দিব, ঠিক আছে? সন্ধ্যা হতে এখনো কয়েক মিনিট বাকি আছে। ধীরে ধীরে আশপাশটা অন্ধকারে ছেয়ে যাচ্ছে। কাঠের দরজাটা একটুখানি খুলে রেখে দিছি। তাকিয়ে দেখলাম না নীলা আপু এখনো আসতেছে না কেন। কিছুক্ষণ বইয়ের দিকে মনোযোগ দেওয়ার বৃথা চেষ্টা। দরজা খোলার নিকট শব্দ হলো, পুরাতন দরজা হলে যেমন হয় আর কি। ওড়না ঠিক করতে করতে দরজা ঠেলে রুমের ভিতরে ঢুকলো। একবার ওর দিকে তাকিয়ে চোখ আবারও বইয়ের দিকে নিলাম। পড়ার টেবিলে বই রেখে পিছন থেকে আমার গলাটা জড়িয়ে ধরে বলল, কি করিস? এটা কি প্রেমের ক্লাস পেয়েছো নাকি? বই নিয়ে পড়তে বসো, যাও। আপনি থেকে হঠাৎ তুমি? তোর জ্বরটর কিছু হলো না তো? কপালে হাত রেখে তাপমাত্রা অনুভব করার চেষ্টা করলো। হাত ছড়াও, এটা ক্লাস, আর আমি এখন তোমার স্যার, বুঝতে পারছো? যাও বই নিয়ে আসো। ধমকানিতে কিছুটা হলেও ভয় পেয়েছে, চমকে ওঠার মতো। ব্যাগ হাতানোর পর একটা বই নিয়ে পড়ার টেবিলের পাশের চেয়ারে টেনে নিয়ে বসলো। বই দেখে আত্মা পানি শূন্য হয়ে গেছে। এতগুলো বই থাকতে গণিত বইটার চোখে পড়লো। একটা ভুরু বাঁকা করে বলি, অন্য কোনো বই নেই? স্যার, অন্য সব বই আনতে ভুলে গেছি। কেন, গণিত পড়লে সমস্যাটা কি? গণিত? আমি কি গণিতের স্যার নাকি? খাটে বসে অন্য বিষয়ে পড়তে বসো, আমিও একটু পড়তে বসি। মুসকে আস্তে আস্তে খাটে গিয়ে বসলো। ফ্যানটা চালিয়ে দিল। ধাপটা বাতাসে চুলগুলি এলোমেলো করে দিচ্ছে। বারবার কানের পিছনে গুঁজে দেওয়ার অসহ্য লাগে নীলা আপুর কাছে। মাঝে মাঝেই পেন্সিলে আলতো করে কোমর বসিয়ে কি যেন ভাবছে। তখন এতটা ইনোসেন্ট লাগছিল, নিজেই মুগ্ধ হয়ে যাচ্ছি। লোকে বলে বয়স পার হলে নাকি ভালোবাসাও কমতে থাকে, কিন্তু আমার কাছে একটি বারও এমনটি মনে হয়নি। কল্পনাতেও চিন্তা করিনি। ভালোবাসি অনেক, শুধু মুখ ফুটে প্রকাশ করতে পারি না। সিগারেট লাগিয়ে কয়েকটা টান দিতেই নীলা আপু চেঁচিয়ে বলে উঠল, এই কি করছিস? তুই তো ডাকাত, আমার সামনে বসে সিগারেট খাস? ভয় করে না তোর? যদি তোর মাকে বলে দিই তাহলে? টেবিলের এক কোণে জ্বলন্ত সিগারেট রেখে দিয়ে, মাকে বলবে? বলো, কি বলে, আমিও একটু শুনি। কথাটা বলেই হা হা করে হেসে দিলাম। চেঁচিয়ে বলল, আন্টি, আন্টি, আপনার ছেলে দেখে যান, সিগারেট খাচ্ছে। দাঁড়া, দেখাচ্ছি মজা। অপরাধ করে আবার বলিস বলে দিতে? পাশের রুম থেকে মা বলে উঠল, সিগারেট খেলে চরিত্র খারাপ হয় না, বুঝলি? সিগারেট তো তোর বাবাও খেত, এখনও খায়। কই, আমি তো কিছু বলিনি। কপালে হাত রেখে বলে, হাই কপাল। হাই কপাল। হ্যাঁ হ্যাঁ, ভালো কাজ করেছো।
ছেলেকে আদর দিতে দিতে মাথায় তুলে রেখেছো, যা করার নিজেরই করতে হবে। নীলাপুর সামনে এসে বসলাম। দেখি কি লেখলা। এতটা সময় রাবার দিয়ে ঘষাঘষি করে হাত থেকে খাতাটা করে নিলাম। ভয়ে ভয়ে এটে শুটে হাঁটু মুড়ি দিয়ে বসে আছে। খাতার প্রথম পৃষ্ঠায় লেখা ভালোবাসি আমার পিচ্চি স্যারটাকে। রাগনি নীলাপুর দিকে তাকিয়ে হেসে দিলাম। এক নিমিষেই গলা জড়িয়ে ধরে বাচ্চাদের মতো গালে চুমু দিল। গাল পরিষ্কার করতে করতে বললাম, এসব কি শুরু করলেন? পড়ার সময় তো একটু মনোযোগ দিলে পারেন। ধাক্কা দিয়ে ফেলে দিল খাটের উপর। বুকের উপর উঠে বসলো। একটুখানি ঝুঁকে আছে মুখের উপর। চুলগুলি খোলা রাখার জন্য নাকে চোখে সরসরি দিচ্ছিল। চোখ মুখে শয়তানের হাসির আভাস। আপু। ঠোঁটের উপর আঙ্গুল রেখে নিজের একটা ঠোঁট কামড়ে ধরে বলে, চুপ, ক্লাস তো অনেক নিয়েছিস, আজ তোকে রোম্যান্টিক ক্লাস করাবো ছাত্রী হয়ে। ভালোবাসা কত প্রকার এবং কিভাবে ভালোবাসতে হয় বর্ণনা সহকারে। কিছু বুঝে ওঠার আগেই আমাকে চুলের ভিতরে লুকিয়ে নিল। ঠোঁট দুটো এক করে দিল। আমিও ধীরে ধীরে হারিয়ে গেলাম তার ঠোঁটের উষ্ণ স্পর্শের ছোঁয়ায়। চুমন করতে করতে বলল, সোহাগ। নীলা আপুকে বুকের উপর থেকে নিয়ে নিলাম। মাথায় এখনো ঝিমঝিম করে ব্যথা করছে। উষ্ণ ঠোঁটের মায়াবী ভালোবাসার ছোঁয়ার নেশা লেগে গেছে। চুলগুলি খামচে ধরে ঠোঁটে কোণে একটা কিস করে বসলাম। নীলা আপু, এটা কি ছিল? তোর প্রতি আমার ভালোবাসা, এটাকে বলে ভালোবাসার আদর। কেন, তোর ভালো লাগছে না বুঝি? বুকে ধাক্কা দিয়ে ফেলে দিল। ধপাস করে বালিশের উপর চিত হয়ে পড়ে গেলাম। এলোমেলো চুলের ঝাপটা দিয়ে চলে যেতে চাচ্ছে নীলা আপু। শওয়া অবস্থায় বাম হাত ধরে টান দিয়ে বুকে জড়িয়ে নিলাম। ভালোবাসার নেশায় মাতাল হয়ে আদো আদো কণ্ঠে বললাম, প্লিজ আর একটু। কপালের সঙ্গে কপাল ঠেকে দুই গালে হাত রেখে একটি ফালি মায়াবী হাসি দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরল। ঠোঁট দুটো টেনে লাগলো। হাঁপাতে হাঁপাতে ভারী গলায় বলল, ও সোহাগ, আই লাভ ইউ। আমাকে কখনো ধোকা দিবি না তো? আমি তোকে সারাটা জীবন আপন করে পেতে চাই। ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। চুল মুঠিতে খামচে ধরে আদর করতে লাগলো। ঠোঁটে ঠোঁট রেখে এটার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। কি করব ভেবে পাচ্ছিলাম না। নীলা নিজের ঠোঁট দুটো দিয়ে আমার নিচের ঠোঁটটা চেপে ধরলো। তারপর শুরু হলো রোমান্টিক অত্যাচার। আমার চুলগুলি খামচে ধরে আছে নীলা আপু। চোখের পাতা বন্ধ করে উপভোগ করছি। উপভোগ করা ছাড়া অন্য কিছু তো করতে পারছি না, কারণ এখন নতুন প্রেমের ক্লাস শিখতে একটু অসুবিধা হবেই। হঠাৎ বুঝতে পারলাম আমার ঠোঁট থেকে লাল কিছু বের হচ্ছে। অবশ্যই লিপস্টিক না। নীলা আপু গোলাপি লিপস্টিক ছাড়া অন্য কোনো লিপস্টিক ব্যবহার করে না। তাহলে কি রক্ত? ঠোঁটে হাত রেখে দেখলাম রক্তে মেখে গেছে। নীলা কাদা কাদা ভাব ধরে বলল, সোহাগ, তোমার কিছু হলো না তো? ইস, আমি শুধু রাক্ষসীর মতো তোমার ঠোঁট কামড়েই যাচ্ছিলাম। মেয়েটা আর একটু হলে কেঁদে দিবে এমন অবস্থা। আমাকে তুই ছাড়া কখনো কিছুই বলতেই না, আজ হঠাৎ তুমি। চুলগুলো মুঠি ধরে ঠোঁটে চুমু দিতে দিতে বললাম, তোমার ওই ঠোঁটের আদর পেলে সবকিছু ঠিক হয়ে যাবে। পাগল হতে হবে না। হাত ঝাটকা দিয়ে সরিয়ে দিয়ে দৌড়ে গিয়ে স্যাবলন আনলো। ঠোঁটে স্যাবলন লাগিয়ে দিচ্ছে। উফ, ব্যথায় হালকা কেঁপে উঠলাম। তোমার ওই ঠোঁটের আদর পেলেই সব কিছু ঠিক হয়ে যাবে। পাগল হতে হবে না, একদম নড়াচড়া করবি না। ইস, কতটা কেটে গেছে, তবুও একবার বলার প্রয়োজন মনে করলি না? আমি কত খারাপ মেয়ে, কিভাবে তোর ঠোঁট কামড়ে রক্ত বের করে দিছি, তাই না? কোলে বসে আছে, কোমর পেঁচিয়ে ধরেছিলাম তখন আমি। মাথায় দুষ্ট বুদ্ধি ভর করলো। কোমরে একটা চিমটি রাখলাম। আউস বলে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, আও, তুই কি একটুও ভালো হবি না? সারাটা জীবন এভাবে শাসন করতে পারবো না। খিলখিল করে হেসে দিলাম। স্যাবলন লাগানোর সময় কিছু সময় পর আমি নীলা আপুর হাত মিলিয়ে দিয়ে শুয়ে রইলাম বেশ কিছুক্ষণ। সিলিং ফ্যানের দিকে তাকিয়ে বলি, নীলা আপু, আজ আমার জীবনের শ্রেষ্ঠ একটা দিন ছিল, যা আমি কখনোই ভুলতে পারবো না। আচ্ছা, তুই সবসময় আপু আপু করিস কেন? নীলা বলে ডাকতে সমস্যা কি? কিছুক্ষণ ভাবতে ভাবতে বললাম, ভাবার বিষয়। আপনি আমাকে কেন তুই বলে ডাকেন? কারণ আমি তোর সিনিয়র, তাই। আর বাকিটা জীবন তুই বলেই ডেকে যাব। আমি জুনিয়র, তাই আপু বলে ডাকি। পরবর্তী থেকে আপু না ডাকারই চেষ্টা করবো। অবন্তী আপু ঘড়ির দিকে তাকালো। রাত 8টার কাছাকাছি বেজে গেছে। খাট থেকে উঠতে যাবে, তখন হাতে টেনে ধরে বলি, আর কিছুক্ষণ থেকে যাও না নীলা আপু। না রে, রাত 8টা বেজে গেছে। কাল আবার সন্ধ্যার আগে মুহূর্তে চলে আসবো। কিস্টিস করতে করতেই রাত 8টা বেজে গেছে, অথচ একটি বারোর জন্য বুঝতে পারিনি। আশ্চর্য। নীলাপুর মার রুমের পাশ দিয়ে যেতেই মা নীলাকে কাছে ডাকলো। মা বলল, বস, তোর সাথে একটু গল্প করি। মেজো দাদা চা খেতে গেছে বাহিরে। তেল নিয়ে এসে মাথায় মালিশ করিয়ে দিতে দিতে বলল, চুলের যত্ন আপনি নিস না নাকি? কেমন কেমন উস্কো শুষ্ক হয়ে গেছে, সেদিকে খেয়াল নেই তো? সময় পাই নাই তো মাথায় তেল শ্যাম্পু করার। আমার কাছে আসলেই তো পারিস। সারাদিন বুড়ি মানুষ, একা একা বসে সময় কাটে। তুই থাকলে তো গল্প করার একটা লোক পাবো।
আচ্ছা, তোমার ছেলেকে বিয়ে টিয়ে করাবা না নাকি? সারাটা জীবন সিঙ্গেল দেবদাস করে রাখবে? বড় হয়ে যাচ্ছে দিন দিন, সেদিকে কোনো খেয়াল নেই তোমার? নীলা আপু মার সাথে কথা বলে রুমে চলে গেল। আমার কিন্তু একটু ঘুম ধরতেছে না। সন্ধ্যার সেই মুহূর্তটা মনে পড়তেছে। নীলা আপু কত রোমান্টিক। যদি বিয়ে করি তাহলে নীলা আপুকে নয়তো চিরকুমার থেকে যাব। বিয়ে শব্দটা মুখ দিয়ে বেরো করবো না। মাথার নিচে হাত রেখে বালিশের ওপাশ ওপাশ করছি। ঘুম আসতেছে না। শুধু নীলার দু চোখ জুড়ে সে কি আমার ঘুম কেড়ে নিল? কি এমন মায়া জাদু করলো? এক চিলতে হাসি ফুটে উঠলো ঠোঁটের কোণে। নিজের অজান্তেই হঠাৎ দরজায় কারো ঠোকা পড়ল। আমি শোয়া থেকে উঠে বসলাম। কে? দরজার ওপাশ থেকে শব্দ আসলো। সোহাগ, এই সোহাগ, গাধা কোথাকার, ঘুমালি নাকি? আমার ঘুম হারাম করে তুই কিভাবে ঘুমাস? চোখে মুখে হাসির রেখা ফুটে উঠলো। এ নিশ্চয়ই নীলা আপু ছাড়া অন্য কেউ হবে না। তবুও বিশ্বাসের বিশ্বাস নেই। শিওর হওয়ার জন্য বললাম, মা কিছু বলবে? দরজার ওপাশ থেকে রাগী কণ্ঠে চেতিয়ে গিয়ে বলে, আমাকে তোর মা মনে হয়? গর্ধব উজবুক কোথাকার, দরজা খোল। আমি তোর প্রেমিকা। প্রেমিকাকে মা বলে ডাকিস? লজ্জা করে না তোর? মাত্র কয়েকদিনের পরিচয়ে প্রেমিকা দাবি করছে। এরকম গালি নীলা আপু ছাড়া আর কেউ দিতে পারে না, পারবেও না। দরজায় ছিদ্র দিয়ে চোখ রেখে দেখি নীলা আপু কি যেন হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। খাবার হলে তো ভালোই হয়, জমিয়ে খাবো। সিটকেরি খুলতে খুলতে বললাম, নীলা আপু এত রাতে কি মনে করে আসলেন? সিটকেরি খুলতে ঝাঁপিয়ে পড়লো আমার উপর। বাবারে, এরকম রোমান্টিক মেয়ে আমি জীবনে আর একটাও দেখিনি। নিচের ঠোঁট কামড়ে ধরছে। মুখ দিয়ে টু শব্দ বের করতে পারছিলাম না। লম্বা একটা কিস দিল। চোখ বন্ধ করে তারপর হাঁপাতে হাঁপাতে বলল, কি করছিস? আর দরজা খুলতে এত দেরি হলো কেন? এসেই তো আমার উপর ঝাঁপিয়ে পড়লেন। বললাম, সুযোগ কই দিলেন? আর সত্যি বলতে আপনার কথাই ভাবছিলাম। উফ, তোকে ছাড়া ঘুম আসতেছিল না। একা একা আর কতদিন বিয়েটা করলেই তো পারিস। ও মাই গড! দরজা চিটকিরি না লাগিয়ে ভিতরে এসেছেন। মামা দেখলে আর বাঁচবো না, দশজনেই জিন্দা পুঁতে ফেলবে। চিটকিরি লাগিয়ে দিলাম। খাটে বসে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বসলাম। ধাক্কা দিয়ে ফেলে দিল বালিশের উপর। চল ঘুমাই। একটা মেয়ে মানুষের সাথে রাত পার করবো? বিয়ের আগে এসব ভালো না। মাঝখানে কোল বালিশটা রেখে ঘুমানোর ভান ধরলাম। নীলাপু গভীর ঘুমে মগ্ন। একটা চাদর আর বালিশ নিয়ে ফ্লোরে ঘুমিয়ে পড়লাম। দেখতে খুব সুন্দর হলেও নাক ডাকার অভ্যাসটা পছন্দ হলো না। বিয়ের পর সব ঠিক হয়ে যাবে। মাঝরাতে ঘুম ভেঙে গেল। প্রচণ্ড জোরে হিসু। কি বদ অভ্যাস! মাঝরাতেই কেন পেতে হবে? নীলাপুকে বাধ্য হয়ে ডাকতে হলো। আপু, আপু, হ্যাঁ আপু, উঠো না। চোখ মুখ ডলতে ডলতে আমার দিকে মৃদু হেসে বলল, আসো, বুকে আসো সোনা। ঘুম আসতেছে না বুঝি? আমাকে জড়িয়ে ধরলে ঘুম এমনি এসে যাবে। ঘুমন্তে কণ্ঠে বলল, রোমান্টিক ভূত যায়নি নীলার। আপু, আমার পাইছে খুব জোরে। আমারও খুব ভালোবাসা পাইতে ইচ্ছা করছে। হিসু পাইছে আপু, হিসু। টেবিল ল্যাম্পের কাছে হাতাতে হাতাতে একটা হ্যান্ড টর্চ হাতে নিয়ে বলল, চলো। খুশি ঠেলায় মনের রঙের সিটা লাগছে। নীলাপু, আপনি অনেক ভালো। বিয়ে আমি আপনাকেই করব যদি করি, কারণ আমারও মাঝরাতে বাথরুমে যেতে ভয় করে। নীলাপুর মনে একটু রাগ হলো না, বরঞ্চ খুশি হয়েছে। আমি নীলাপুকে শুধু জীবনসঙ্গী হিসেবেই চাই না, তাকে আমি সারাটা জীবনের জন্য বাথরুমে যাওয়ার জন্য হলেও লাইট ধরার দায়িত্ব দিতে চাই। লাভ ইউ নীলাপু। তুই ভেতরে যা, আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি। বুঝলেন আপু, দিনের আলোতে একটু ভূতের ভয় করে না, রাতেই যতটুকু ভয়। এই বুড়া বয়সে তোর ভূতের ভয় করে? বড় হবি কবে? যাই হোক, তোকে যখন ভালোবেসেছি, ভূতের ভয় দূর করার জন্য উপায় ঠিকই আছে। যা করার তাড়াতাড়ি করে নে। নীলাপুকে জড়িয়ে ধরলাম। সে বলল, কি করছিস স্যার? বলছি। বাহ বাহ আপু বাহ, আপনি তো বললেন যা করার করে নে তাড়াতাড়ি। কি করছিস? ছাড় বলছি, রুমে আয়। আপু, একা রেখে যায় না ভয় করে? হাতটা চেপে ধরলো নীলা আপু। সত্যি এমন একজন মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। বলেছিলাম সাথে থাকতে। সে আমার ভয় দূর করার জন্য হাতটাই শক্ত করে চেপে ধরলো। আমার দিকে না তাকিয়ে বলল, ভয় করিস না, আমি আছি। আর আমি থাকতে ভূত তো দূরের কথা, পেতনিও ধারের কাছে আসবে না। মেয়ে সবকিছুর ভাগ দিলেও মনের মানুষটার ভাগ কাউকে দিতে চায় না। যেমন নীলা আপু একটা উদাহরণ। ফ্লোরে ঘুমাতে নীলা আপু চেঁচিয়ে বলল, কি করছিস? নিজে কেন ঘুমাচ্ছিস? আস্তে কথা বলুন আপু, পাশের রুমে মামা ঘুমাচ্ছে। জেগে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। এবার সে ধীরে আস্তেই বলল, নিচে কেন ঘুমাচ্ছিস? আমি চায়নার চরিত্রে দাগ লাগুক। যেদিন আপনাকে 3 বার কবুল বলে বিয়ে করতে পারবো, সেদিন না হয় আপনার সাথে একটা খাটে ঘুমাবো। ফ্যাল করে আমার দিকে তাকিয়ে রইল। আশ্চর্য হয়ে তাকিয়ে রইল। কিছুক্ষণ বুড়ো কুচকে বলল, নিচে ঘুমাচ্ছিস কেন? একসাথে ঘুমানোর জন্য আইসি তোর রুমে। আচ্ছা ঠিক আছে, নিচে ঘুমাবো তোর সাথে। বিয়ের আগে সব লুটে পাট করে নেবে দেখছি। এটা কিভাবে সম্ভব? আমি ছেলে, আপনি মেয়ে। বিয়ের আগে কখনোই এমনটা করা উচিত না। শোন, বেশি কথা বলবি না। ঘুমাবো মানে ঘুমাবো। বিয়ে হয়নি তো কি হয়েছে, করে নিব। কিন্তু মামা কি মেনে নিবে আমাদের এই সম্পর্ক? আমাদের বংশ পরম্পরায় নিয়ম আত্মীয়তার ভিতরে আত্মীয় করতে নেই। সেটা আমি চিন্তা করব, তোর এসব নিয়ে ভাবতে হবে না।
তবুও আমার পক্ষে সব সম্ভাবনা কমা যাচ্ছে, ছেড়ে দেন। যেদিন বিয়ে হবে সেই দিনই এক খাট ভাগাভাগি করে ঘুমাবো। পা কাছ থেকে চাদর নিয়ে গায়ে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল 4টায় ঘুম ভাঙতেই একটা চিৎকার, মা গো বাঁচাও! আমি স্বপ্নেও কল্পনা করিনি নীলা আপু আমার বুকে মাথা রেখে শরীরের একটা পা তুলে দিয়ে বা হাত দিয়ে গলাটা জড়িয়ে ধরে আছে। নিচের ঠোঁটে কামড়ে ধরে রাগি চোখে আমার দিকে তাকিয়ে আছে। ভয়ে আবারও চিৎকার দিতে চাইলাম ওই চোখ দেখে, কিন্তু চিৎকার দিতে তো ঠোঁট নড়াতে হবে, চালে তো ঠোঁট নাড়াবো, তারপর চিৎকার। 30 সেকেন্ড সেভাবেই নিস্তব্ধা ঠোঁট ছেড়ে দিল। এভাবে চেঁচিয়ে উঠলি কেন? আপু যদি জেগে গেলে তাহলে বিয়ের আগে প্রেম করার প্ল্যানটা ভেস্তে দেবে। আজকেই বিয়ে নামের সর্বনাশ হইতো প্রায়। সবুর করো, কিছুদিন আগে ছুটিয়ে প্রেম করি, তারপর বিয়ে। হাঁপাতে হাঁপাতে এক নিঃশ্বাসে সব বলল। এমন পরিস্থিতির ভিতরেও বিয়ের কথা চিন্তা করা একমাত্র নীলাপু ছাড়া আর কেউ করতে পারে না। এমনিতে তো সারাটা রাত চিন্তায় চিন্তায় পার করছি মামার ভয়ে, তার মাঝে আর একটা কুকর্ম, বুকে মাথা রাখার কি দরকার? ওই কি ভাবছিস? না কিছু না, তবে আপনার এভাবে আমার শরীরে হাত পা তুলে দিয়ে এটে সেটে ঘুমানো উচিত না। কেন কেন? হন্তদন্ত হয়ে প্রশ্ন করে। আমার কাতুকুতু লাগে। লজ্জায় টমেটো সসের মতো লাল হয়ে উত্তর দিলাম, ও প্রথম প্রথম এরকম একটু একটু কাতুকুতু লাগতেই পারে, আর এই কাতুকুতু লাগলে ফিলিংসটা আরও বেশি লাগে। তোর মনে আছে কাল সন্ধ্যায় যখন গলায় কিস করতেছিলি? আমারও কাতুকুতু লাগছিল, তবুও তোকে একটিবারের জন্য মানা করিনি, বরং আরও জড়িয়ে ধরে কিস করার আনন্দটা উপভোগ করছিলাম। ও একটু রোমান্টিক হতে শিখেন, মাঝে মাঝে জোর করে কিস টিস করবি, বুঝলি? জোর করে কিস করলে একটু বেশি পরিমাণে ভালো লাগে। সব হবে বিয়ের পর, বিড়াল মারার কাজটাও করে দিব, অপেক্ষা করো শুধু। বুকে মাথা লুকিয়ে জড়িয়ে ধরে বলল, যা দুষ্টু, আমার লজ্জা করে। তাহলে বিয়ে করব না? নীলা আপুকে পাজা কোলা করে কলে তুলে নিয়ে খাটে শুয়ে দিলাম। উঠে যাচ্ছিলাম, ঠিক তখনই শার্টের কলার চেপে ধরে মুখ বরাবর তার ঠোঁটের কাছে এনে বলে, তোর নিচে ঘুমাতে হবে না। ছেলে মানুষ কত ভালো সেটা ফুলসজ্জার রাতেই বোঝা যায়। চুপ থাকলে বংশধর বাড়বে না, তখন এর বিষয় আলাদা, বুঝলেন? আর এখন অবৈধ হয়ে যাবে। আল্লাদি সুরে বলে, না না না, আমি ওসব বুঝি না। তুই শুধু আমার, তোর সাথে বিয়ে না হলে আত্মহত্যা করব। বলেই এমনভাবে আমাকে 4 হাত পা দিয়ে জড়িয়ে ধরল, ছাড়াতেই পারলাম না। মেয়েদের শরীরে এরকম শক্তি থাকে জানা ছিল না। এটা তো এক প্রকার শিশু নির্যাতন। যেহেতু সিনিয়র, বয়সেও বড়, শক্তি থাকারই কথা। তবে বিড়াল মারতে পারবো, যদি শক্তির জোরে বিড়াল না মারতে দেয় তখন। আপু, আয় আপু, মরে গেলাম, আমার দম নিঃশ্বাস সব বন্ধ হয়ে যাচ্ছে। প্লিজ আপু ছাড়েন, আমার শ্বাসকষ্টের রোগ আছে, হেল্প হেল্প, বাঁচাও। আরও জোরে শক্ত করে চেপে ধরলো। এবার মনে হয় সব হাড্ডি দুমড়ে মুচড়ে ভেঙে গেল। আত্মা যে কোনো সময় বের হয়ে যেতে পারে। আস্তে আস্তে শরীরের শক্তি কমে গেল। বেশি কথা বললে এক চুমা দিয়ে মেরে ফেলবো, বেয়াদব ছেলে কোথাকার। গা এলিয়ে গেল। জীবনে আপনার মতো একটা বউ পেলে বাঁচার ইচ্ছা শক্তি মরে যাবে। কেন আপনার সাথে প্রেম করতে গেলাম? আমারে তুইলা নাও। ধীরে ধীরে চোখে দুটো নেমে এলো। দুজনেই ঘুমিয়ে পড়লাম। চাদর জিনিসটা কি সেটাও ভুলে গেছে দুজনে। আরও এটে সেটে সে শক্ত থেকেও শক্ততর জড়িয়ে ধরেছি দুজন দুজনকে। এক উষ্ণ স্পর্শ আমাদের ভালোবাসার পথে টেনে নিয়ে যাচ্ছে। নাকের উপর চুলগুলি সুরসুরি দিচ্ছে। লম্বা একটা নিঃশ্বাস নিলাম ঘুমের ভেতরেই। চুলের মাতাল করা গ্রানে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। ইচ্ছে করে হাসিনি, কাছে পাওয়ার টানে। ঘুমের ঘোরেও পাগলটা আমাকে ছাড়লো না, ঠোঁটে আদর করতে থাকলো। চকচক শব্দে রুম ভারিয়ে উঠছে। আমার ঠোঁট দুটো হয়তো তার খুব পছন্দের একটা অংশ, যেটা তাকে বারবার কাছে টানে, অথবা আমাকে রোমান্টিকভাবে উত্তেজিত করার জন্য। কিন্তু কেন আমার ঠোঁট তো সিগারেটের ধোঁয়ায় ছায়া কালো রঙের মতো পুড়ে ছাড়খাড় হয়ে গেছে। ঘুমের ভিতর বলে উঠলাম, নীলা আপু কী করছেন? সে শুধু ঠোঁট তাকিয়ে দিয়ে বলল, ওহ সোহাগ, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। ঠোঁটের সাথে ঠোঁট চেপে ধরল। অথই সাগরে ঢেউয়ের মতো ভাসতে লাগলাম। অন্য পাশ ফিরে ঘুমাতেই জড়িয়ে ধরল পিছন থেকে। গভীর ঘুমে দুজনে আচ্ছন্ন। ঠকঠক শব্দে নীলা আপু দরজা খুলে দিল। ঘুমের নেশায় বুঝতেও পারলো এটা কার রুম ছিল। দরজা ছিটকেরে খুলে দিয়েই ঘুম মাতাল কণ্ঠে বলে, এত ভোরে কি বিরক্ত করতে আসলো? চোখ মুখ ঢলতে ঢলতে তাকালো দরজার সামনে। ধীরে আস্তে চোখ ঝাপসা থেকে পরিষ্কার হতেই নীলা আপুর কাদা কাদা অবস্থা হয়ে গেল। সামনে আমার মা দাঁড়িয়ে আছে। চোখ মুখে রাগান্বিত ভাব দেখেই বোঝা যাচ্ছে আজ হয়তো তাদের দুজনের কারোরই নিস্তার নেই। দুজনকে আলাদাও করে দিতে পারে, অথবা ভাড়াটে বাসা বদলাতে পারে। নীলা আপু বাচ্চাদের মতো কেঁদে দিল। মা রাগ নিয়ে বলে, তোদের কি একটুও লজ্জা করে না বিয়ের আগে এক খাটে ঘুমানো? থাক, আমাকে আর আন্টি বলে ডাকতে হবে না। নীলা আপু আতঙ্কে আতঙ্কে কথা বলল, তুই কি আমার ছোট ছেলেটাকে মেরে ফেলতে চাস? তোর বাবা এই এলাকায় একজন মুরব্বী, সবাই তাকে সম্মান করে, তার কথায় সবাই উঠবোস করে।
আঁচল মুখ চেপে ধরে কেঁদে দিয়ে বলে। নীলাপু কাঁদতে কাঁদতে চলে যায়। সারা বেলায় কাঁদে নীলা। ঘুম থেকে উঠে দেখি নীলা পাশে নেই। মৃদু হেসে বললাম, পাগলিটা পাগলি থেকে গেল। সকাল হতেই নিজের রুমে দৌড়, অথচ রাতে কত রোম্যান্টিক। মা উঠানে বসে লাউ কাটছে। ব্রাশ করতে করতে সেখানে গিয়ে দাঁড়াতেই বলল, আবেগের বসে ভুল কোনো কাজ করিস না, যেটা করলে আমার মান সম্মান থাকবে না। মার কথার মানে কিছুই বুঝলাম না। ব্রাশ মুখে মার দিকে তাকিয়ে থেকে বেশ কিছুক্ষণ পর উত্তর দিলাম, মা কাকে বলছো? তোর এখন একটু হলেও বোঝার বয়স হয়েছে, কথাটা শুধু মনে রাখলেই চলবে। শাড়ির আঁচল থেকে 2000 টাকা হাতে ধরিয়ে দিয়ে বলল, নীলাকে নিয়ে ঘুরে আয়। মেয়েটা ফুচকা খেতে খুব ভালোবাসে, তবে সাবধানে থাকবি, ম্যাচটা দেখলে অনূত্য হয়ে যাবে। খুশি আমি আত্মহারা হয়ে ছুটে গেলাম নীলাপুর রুমে। বুঝতেই পারছি না আজ হঠাৎ মার আচরণের পরিবর্তন। টাকা দিল, কারণটা কি? দরজায় নক করেও কিছু হলো না। দরজার উপর নিজের কান চেপে ধরলাম। করে কেউ একজন কান্না করে যাচ্ছে। সে যেন থামার নাম গন্ধই নেই। বাইরে থেকে বললাম, নীলা আপু, ও নীলা আপু, কলেজে যাবেন না? কাঁদতে কাঁদতে এক কথায় জবাব দিল, কি বিরক্ত করতে আসলো? না, যাব না, তুই যা। সত্যি আপু, আমাদের আজ কিন্তু শেষ দেখা। ভাড়াটে বাসা বদলাতে হচ্ছে। শেষবারের মতো দেখাও করবেন না? দরজা খুলে সোজা আমাকে বুকে জড়িয়ে ধরে কেঁদে দিল। তারপর চোখের জল ফেলাতে ফেলাতে বলে, তুই আমাকে ছাড়া থাকতে পারবি? মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একটা চুমু দিয়ে বলি, মিথ্যা বলেছে। চোখ লাল করে তাকিয়ে বলল, প্রায় তুই থাক, আমি রুমে গিয়ে তৈরি হয়ে আসছি। 5 মিনিট, একসাথে যাব। 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু 5 মিনিট শেষ হওয়ার কোনো নাম গন্ধই নেই। দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। বিরক্ত হয়ে নীলা আপুকে বলি, আমি চলে গেলাম আপু, লেট হয়ে যাচ্ছে। এত দেরি হলে ক্লাস ধরতে পারবো না। থাম, আসতেছি। হিজাব মেকআপ দিয়ে পরিমণির মতো সুন্দর হয়ে আমার সামনে দাঁড়িয়ে নাচতে নাচতে বলল, দেখ তো কেমন লাগছে দেখতে আমাকে। একটা কথা বলি আপু, মন খারাপ করবেন না তো? বল। আর সবসময় আপু আপু বলে ডাকবি না, আমার শুনতে খারাপ লাগে। ঠিক আছে, ডাকবো না। তবে গালে হাত দিয়ে ভাবতে লাগলাম, তবে কি? আপনাকে মেকআপ ছাড়াও সুন্দর লাগে। এত মেকআপ না দিলেও পারতেন। বেশি কথা বলিস না, চল। হাত ধরে টানতে টানতে নিয়ে গেল রিকশায়। পাশাপাশি বসে আছি, প্রচুর গরম লাগছে। গরম লাগার কারণটা হলো নীলা আপু। হাতের ভিতর হাত ঢুকিয়ে এটে সেটে পাশাপাশি বসে আছি। আর মাঝে মাঝে রাস্তায় বিরকেট থাকলে রিকশার ঝাঁকিতে ভয় পাওয়ার অজুহাত দিয়ে জড়িয়ে ধরছে। ছাড়তেই চায় না জড়িয়ে ধরলে। আচ্ছা আপু, রিকশাওয়ালা একজন মুরব্বী, তার সামনে এইভাবে জড়িয়ে ধরলে হয়? লজ্জা করুন একটু। রিকশাওয়ালা খিলখিল করে হেসে দিল। আমি আশ্চর্য হয়ে বললাম, চাচা মিয়া হাসার কারণটা কি জানতে পারি? করেন। আরও কারো দুটার ভিতর পার্থক্য হলো বড় আর ছোট। বড়দের আপনি বলা হয়, আর ছোটদের তুমি। নীলা আপু জড়িয়ে গলায় চুমে দিয়ে বলল, এইটা আমার পিচ্ছি বর, অনেক ভালোবেসে দুজনে বিয়ে করেছি। কি আশ্চর্য, নীলা আপু কি বিয়ে কখন করলাম? তবুও লোক সমাজে বলে বলে মান সম্মান চুবাচ্ছে। নীলা আপু ঝাপটে বুকের সাথে জড়িয়ে ধরে আছে। চোখ তুলে তার দিকে তাকাতেই ছেড়ে দিয়ে বলল, তাকিয়ে আছিস কেন? রিক্সা ভাড়া দে। আর শোন, বেশি দিবি ভাড়া। রিকশাওয়ালা প্রশংসা করায় মন হয় একটু বেশি খুশি হয়েছে নীলা আপু। হতাশা ভরা কণ্ঠে বলি, আপু, আমার কাছে তো ভাঙতি টাকা নাই। 1000 টাকার নোট সব। পার্স খুলে ভাড়া দিল। যা ভেবেছিলাম তার থেকে একটু বেশি ভাড়া দিয়েছে। নীলা আপু আগে আগে হাঁটা ধরল। দৌড়ে গিয়ে তার পাশে গতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে হাঁটতে হাঁটতে বলি, নীলা আপু। কি হলো? রাস্তায় এত কথা বলিস কেন? আপু আপু করে মাথা খাচ্ছিস কেন? অন্য কাউকে ডাক গিয়ে মুখে আসে না? না মানে আপনাকে কিছু বলার ছিল। বল তাহলে, চুপ করে আছিস কেন? আপনি এতগুলি টাকা কই পেলেন? পার্সে দেখলাম অনেক টাকা। আব্বুর পকেট থেকে নিয়েছি। বলে চাপি হাসি দিল। মামা কিছু বলেনি আপনাকে, তা আবার এতগুলি টাকা? আব্বুর পকেট থেকে নিয়েছি। না, বলবে না। আব্বু আমাকে অনেক ভালোবাসে, পরিবারের একমাত্র সন্তান, বকা দেয়, বেশি কিছু বলে না। আর আমার কাছে মাত্র 2000 টাকা আছে। আপনার কাছে এসব কিছুই না, এতগুলি টাকার কাছে। পকেটে হাত দিয়ে একটা হতাশার নিঃশ্বাস ছেড়ে কথাগুলো বলি। গাল টেনে বলে, ওরে আমার জুনিয়র প্রেমিক, তোর টাকাই আগে খাবো। চলেন, কি খাবেন? তবে লিমিটের বাইরে না। বুঝতেই পারছেন পকেট বেশি গরম না। চিন্তা করিস না, আমার পার্সে অনেক টাকা আছে। তোর ফুরিয়ে গেলে আমারটা দিয়েও সারাদিন এনজয় করব। হাত ধরে টানতে টানতে ফুচকার দোকানে বসালো। বাহ, চমৎকার। নীলাপুর উপর যেটা বিশ্বাস ছিল তাই। ফুচকা পাগলি একটা মেয়ে। বুঝি না জিনিসটা খেয়ে কি মজা পায় মেয়েরা। তুই ফুচকা খাবি নাকি চটপটি? হঠাৎ করে নীলাপুর কথা শুনে হুঁশ ফিরল। ও হ্যাঁ, আমাদের তো কলেজে যাওয়ার কথা ছিল। রাখ তোর কলেজ, একদিন না গেলে কিছুই হবে না। অনেক বছর পর তোকে নিয়ে একটু ঘুরতে বের হয়ে আসলাম, কোথায় একটু এটা সেটা তুলে খাওয়াবি, তা না? কি খাবি বল? না আপু, আমি এসব খাই না, বমি আসে এসব খেলে। আপনি নিজেই খেয়ে নিন।
আসলে ছেলেরা এসব খেতে একটু কমই পছন্দ করে, বিশেষভাবে ফুচকা। গালে হাত দিয়ে নীলাপুর খাওয়া দেখছি, মাঝে মাঝে দুই একটা নিজ হাতে তুলে খাইছে দিচ্ছে, তাতে অনেক নিজেকে রোমান্টিক মনে হলো। ঝালে নাক টানতে টানতে খাচ্ছে। এত ঝাল খেলে তো পেট ব্যথা করবে। চোখ মুখ দিয়ে পানি বেরিয়ে আসছে, ঝালে চটফটিয়ে যাচ্ছে, পাগলের মতো হয়ে বলতে থাকে, পানি পানি দাও, মরে গেলাম গো। ফুচকাওয়ালা গ্লাসে পানি ভরার আগে নীলাপু মাথাটা চেপে ধরে ঠোঁটে ঠোঁট লাগিয়ে দিল। নোনটা নোনটা টক ঝাল মিষ্টি লিপস্টিকের সাদা ফুচকা খাওয়ার জন্যই হয়েছে। তোমার মনটা চাচ্ছে ঠোঁটটা ছিঁড়েই ফেলি। এক কথায় জাস্ট ওয়াও, লাইফের ফার্স্ট টাইম এরকম অদ্ভুত স্বাদের লিপস্টিক জীবনে খায়নি। পানি হাতে উজবুকের মতো সামনে দাঁড়িয়ে আছে ফুচকাওয়ালা। বা হাত দিয়ে মুখটা ঘুরিয়ে দিয়ে হাঁক হয়ে থাকা মুখ বন্ধ করে দিলাম। দুজনেই হাঁপাতে লাগলাম। ঠোঁটটা একটু একটু জ্বালা পোড়া করছে, তবুও অনেক মজা পাইছি। নীলাপু মিষ্টি দিয়ে তাকালো। ফুচকা খাওয়ার টাকা দিয়ে কিছুক্ষণ পরে পার্কের উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। নীলাপুর হাতে একটা লকনের প্যাকেট। রাস্তায় নিয়েছি, কেন নিয়েছি জানা নেই। পার্কে বসতে বলল, তোর মাথাটা আমার কোলে রাখ। কেন? রাখ না, দেখবি ভালো লাগবে। নীলাপুর কোলে মাথা রাখতে শরীরটা কেঁপে উঠল। এই প্রথম কারো স্পর্শ কোলে মাথা রাখা অনুভূতিটাই অন্যরকম। পপকর্ন একটা একটা করে মুখে পুড়ে দিচ্ছি। সন্ধ্যার আলো ঘনিয়ে এসছে, একটু একটু শীত করছে। পাশে ভালোবাসার প্রাণ প্রিয়তমা নীলা আপু। এই জীবনে আর কি চাই? যদি সে থাকে, আর না থাকলে জীবনটাই বৃথা। মাথায় হালকা হাত বুলাতে বুলাতে বলে, জানিস তোকে নিয়ে কত স্বপ্ন দেখি আমি। আন্টি আব্বুর মাঝে যখন সয় সম্পত্তি নিয়ে ঝগড়া হয়, তোরা অন্য শহরে চলে যাস, আমি অনেক কেঁদেছিলাম, খেলার সাথী হারালাম ভেবে। কপালে কিস করলো। এখন তো কোনো চিন্তা নেই, আমি এসে গেছি। রাত হয়ে আসার আগেই সেখান থেকে উঠে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। হাতটা নীলা আপুই ধরে আছে, এমনভাবে ধরে আছে যেন আমরা পালিয়ে বিয়ে করতে যাচ্ছি। রুমে এসে হাফ ছেড়ে বসতেই ফ্যানের বাতাসে দু চোখের পাতা নেমিয়ে আসতে শুরু করলো। দরজার ওপাশ থেকে নক করার শব্দ। কে? আমি নীলা, দরজা খোল, পড়তে এসেছি। দরজা খুলে দিয়ে বললাম, আজকে না আসলেও পারতেন, শরীরটা অনেক খারাপ লাগছে, কাল পড়ালে হতো না? না, আজকেই পড়াতে হবে। ভারী সাইজের একটা বই নিয়ে পৃষ্ঠা উল্টাতে থাকলাম চেয়ারে বসে। শরীরটা একটু হেলে দিয়ে হঠাৎ করে উঠে বসে, দুই হাঁটুর উপরে একটুখানি ঝুঁকে বসে গালের দুটো চেপে ধরে আবারও তোর দুটো শুরু করলো। পুরাতন দরজা খুলে ফ্লোরে পড়ে গেল। সম্ভবত মামা লাথি মেরেছে। দরজার সামনে দাঁড়িয়ে চোখ বড় বড় করে আছে। মামার চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে। কি করছিস কি? আমার মেয়েটাকে পড়ানোর নাম করে এভাবে নষ্ট করছিস? বিশ্বাসঘাতক। নীলাপুর সামনে দাঁড়িয়ে বলে, আব্বু, ওর কোনো দোষ নেই। আমি সোহাগকে প্রেমের প্রস্তাব দিয়েছি, প্লিজ তুমি সোহাগকে তাড়িয়ে দিও না। কান্নায় লুটিয়ে পড়ে মামার পায়ের কাছে। মামা তো বোন তোর, এইসব কি করলি তোরা? ভাবতেও লজ্জা করছে। সন্ধ্যায় হাত ধরে হাঁটতে দেখেই তোদের উপর আমার সন্দেহ হয়েছে। তোর জন্য যে পাত্র পছন্দ করেছি তার সাথেই তোর বিয়ে হবে। কিন্তু আব্বু, আমি সোহাগকে। কথার মাঝখানে থামিয়ে দিয়ে বলে, ভালোবাসিস তাই তো? ভুলে যা সহজ ব্যাপার। বিয়ে হবে মানে বিয়ে আমি যার সাথে ঠিক করেছি তার সাথে তোর বিয়ে হবে। চিৎকার চেঁচামেচি শুনে মা এসে দরজার কাছে দেওয়াল ধরে দেওয়ালো। দু চোখ পানি টলমল করছে। কিছু বলার মতো সাহস নাই মার মাঝে। মেজোদার মুখের উপর কিছু বলাটা বেয়াদবির সময়। নীলা আপুকে টেনে নিয়ে গেল। মা বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, এবারও বাসাটা বদলাতে হবে। সারাটা রাত আমি ঘুমাতে পারিনি। সিলিং ফ্যানের সেই ঘটঘট করা শব্দের দিকে তাকিয়েছিলাম। মাথার নিচে রাখা বালিশটা চোখ বেয়ে পড়া জলে ভিজে চুপসে গেছে, অথচ ভেজা বালিশটাই মাথার নিচে দিয়ে রেখেছি। অর্ধেক সেন্সলেস হয়ে তাকিয়ে আছি। মা ফ্লোরে বিছানা করে সেখানে ঘুমিয়ে আছে, কাঁদছে, তবে নীরব কান্না। মুখে আঁচল দিয়ে ফুপিয়ে কান্না করার শব্দ। কিছুক্ষণ আগে এই ফ্যানটার সাথেই ফাঁসি দেওয়ার চিন্তা ভেবেও ছিলাম ফাঁসি দেব, কিন্তু পারিনি। শুধুমাত্র মার জন্য জোর করে দড়িটা হাত থেকে নিয়েছিল। সকালে হতেই বাড়ি থেকে বেরিয়ে যায়। ফিরতে ফিরতে দুপুর হয়ে গেছে। সেই যে সকালে এক কাপ চা, তারপর আর মনে হয় না কিছু খেয়েছিলাম। চুল কাটার জন্য টাকা দিয়েছিল মা, ভুলে গেছি। মনটাই যে শুধু অন্য ভাবনার ভিতর ছিল। কাঁথাতে শুই সুতো বুনতে বুনতে বলে, চুল কেটে এসেছিস? গোসল করে আয়, খেতে দিচ্ছি। মুখ তুলে তাকালো মা। মার দিকে একবার তাকিয়ে কিছু না বলে দোতলায় চলে গেলাম। এখনো মুখ ভর্তি দাড়ি, সিগারেট লাগিয়েছি। খোকিয়ে কেসে দিলাম। খাওয়া একটু বেশি হয়ে গেছে হয়তো। বেইমান সবাই বেইমান। সিগারেটটাও দুঃসময় বেইমানি করতেছে। সিগারেটের ধোঁয়ার রুমটা কুয়াশার মতো অন্ধকার হয়ে আসতেছে। পড়ার টাইম হয়ে আসতেছে। এখনও নীলা আপু এলো না কেন? ভুলেই তো গেছি। তার তো আর কিছুদিন পরেই বিয়ে। লাল বেনারসি শাড়িতে বিয়ে করবে অন্যজনের সাথে। অনেক স্বপ্ন দেখিয়েছিল আমাকে, বিয়ে করলে আমাকেই করবে।
আজ তার কথাগুলি সব ছলনাময়ীদের সাথে মিলে যাচ্ছে। সবাই কি আমার সঙ্গেই অভিনয় করতে পারে? কিন্তু কেন? মেয়েদের দেখেও আজকাল লজ্জায় তাকায় এইভাবে। তারা তাদের ফাঁদে পা দিলে ছলনা ছাড়া কিছুই জুটবে না। সে হয়তো সংসারের চাপে ভুলে যাবে আমাকে, কিন্তু আমি কিভাবে ভুলতে পারবো তাকে? রাবার দিয়ে মুছে ফেলবে তার সব পুরনো স্মৃতিগুলো, শুধু ভুলতে পারবো না আমি। সন্ধ্যায় গিয়ে ছাদে দাঁড়ালাম, লাইটার দিয়ে সিগারেটে আগুন লাগিয়ে শুকটান দিতে ব্যস্ত দুই ঠোঁট। এমন সময় নীলা আপু, বুকের ভিতরটা কেমন যেন ব্যথায় কষ্ট পাচ্ছে, হয়তো পুরনো স্মৃতি মনে পড়ছে। এই ভর সন্ধ্যায় গোসল করে তলে দিয়ে চুলগুলি মুছতে মুছতে লাগলো, মৃদু স্বরে বলল, কেমন আছিস? চোখের নিচে মেয়েটার কালো দাগ পড়ে গেছে। কিন্তু কেন? বিয়ে হচ্ছে, নতুন কাউকে পাবে, রাত জেগে কি ভালোবাসা দেখাতে চাচ্ছে? ঠোঁটের কোণে ঝুলন্ত মান, একটা মিষ্টি হাসি। মৃদু হেসে পরক্ষণে মুখটা বরাবরের মতো ফ্যাকাশে করে ঘুরে দাঁড়িয়ে সিঁড়িপথ বেয়ে নামতে লাগলাম। বারে বসে বসে কয়েক বোতল মদও খেয়েছিলাম, প্রায় 7 বোতলের মতো। বাড়ির পাশে সেই রাস্তার ময়লার স্তূপে জ্ঞানশূন্য হয়ে পড়েছিলাম। রাত তখন 4টা ছুঁই ছুঁই ভাব। এলাকার কিছু বড় ভাইয়া ধরাধরি করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। নেশা উঠলে রাস্তাগুলি সব ভুলে যায়, কেমন যেন সব উল্টো লাগে। সেন্টু গেঞ্জি আর লুঙ্গি পরে ঘুমিয়েছিলাম। ঘুমের ভেতরে এক অদ্ভুত রকমের হাসি। সকাল 9টায় ঘুম ভাঙলো। ব্রাশ হাতে মুখ ভর্তি ফেরা নিয়ে ঘষতে ঘষতে ছাদে দাঁড়াতেই চাপা হাসির শব্দ পেলাম। নীলা আপু হাসতেছে। একটু রেগে গিয়ে বলি তাকে, হাসতেছেন কেন? ব্লাউজ আর ছায়া পরে আছিস? খিলখিল করে হেসে দিল। হাসির গুলির ভেতর আমার প্রতি ভালোবাসা খুঁজতে লাগলাম। তার চোখের প্রতিটি পলকে, ঠোঁটের কোণে, চেহারার ভাঁজে। নেশার ঘোরে কখন যে গেঞ্জির বদলে মার ব্লাউজ পরে ফেলেছে নিজেও জানি না। লজ্জায় মুখ লাল হয়ে গেল। কেউ লজ্জা দিবেন না আবার। কোনো উত্তর না দিয়ে সিগারেট লাগালাম আরেকটা। নীলা আপু কোমরের দুই পাশে হাত রেখে রাগি চেখে বলল, তুই আবার সিগারেটও খাচ্ছিস? এবার আর চুপ থাকতে পারলাম না। বা পাশের চোখে কুচকে বলি, আপনার কি স্বামী নাকি প্রেমিক? আমি আপনার কি স্বামী নাকি প্রেমিক? অধিকার খাটানোর মতো দায়িত্ব আপনার কাছে নেই? আমার মা যেখানে কিছুই বলে না, আপনি কেন অধিকার খাটাচ্ছেন? হ্যাঁ, অধিকার দেখানোর আপনি কে? কথাগুলি নীলাপুর মনে বেশ ভালোভাবেই আঘাত করেছে। সীতাদার চোখে দেখেই বোঝা যাচ্ছে। সিগারেটের কয়েকটা টান দিয়ে সামনের দিকে হাঁটতে থাকলাম। নীলাপু পিছন থেকে চেঁচিয়ে বলে উঠল, সোহাগ যাস না, তোর সাথে কিছু কথা আছে। কয়েক সেকেন্ডের জন্য থেমে গিয়ে আবারও সামনের দিকে পা বাড়ালাম। রুমে ঢুকলাম। ঢুকে দেখি মা সব কিছু গোছাচ্ছে। আমাকে দেখে মা বলল, তুই এসেছিস? কেন মা, কিছু বলবে কি? আমরা আর এই ভাড়াটে বাসায় থাকবো না। টাকা হলে এরকম বাসা অনেক পাবো। চলে, আজকের চলে যাব। এখানে থাকলে তুই নীলাকে ভুলতে পারবি না। না মা, নীলাপুর বিয়ের সব আয়োজন আমি নিজে হাতে করার দায়িত্ব নিয়েছি। কাপুরুষের মতো চলে যাব না। দেখতে দেখতে বিয়ের দিন চলে এসেছে। সকাল থেকে হাড় ভাঙা খাটুনি, রেস্ট নেওয়ার সময় বলতে কিছুই নেই, কারণ দায়িত্বগুলি আমার উপরেই সব। মামা কি ইচ্ছে করে দায়িত্ব দিয়েছে নাকি আমাকে আঘাত করার জন্য? মারপিট করলে যতটুকু না আঘাত লাগে, তার থেকে বেশি আঘাত লাগে যখন চোখের সামনে স্বপ্ন হারিয়ে যায়। আমি যখন সবাইকে বুঝিয়ে দিতে ব্যস্ত কিভাবে বিয়ের প্যান্ডেল সাজাবে, ঠিক সেই সময় পিছন থেকে মামার কণ্ঠে কান ভেসে এলো, ভাগ্নে সোহাগ এই। মুখে অফ্রন্ত একটা হাসি দোলা খেয়ে যাচ্ছে মামার ঠোঁটের একটা কোণে। মেয়ের বিয়ে খুশি হওয়ারই কথা। পাশে দাঁড়িয়ে বলি, মামা কিছু বলবে? ঠোঁটে রাখা সিগারেটটা মুখ থেকে সরিয়ে বললাম, তবুও কিছুটা ধোয়া কথাগুলির সাথে সাথে বেরিয়ে যাচ্ছে। মামা আশ্চর্য হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। এরকম বেয়াদবের মতো সবার সামনে সিগারেট টানা হয়তো তার মোটেও পছন্দ হয়নি। কেনই বা ভাগ্নের পরিচয় দিলাম? হাজার প্রশ্ন নিয়ে ভাবনার ঘুরেছিল মামা। কি হলো মামা, চুপ করে আছেন কেন? এদিকে আবার বিয়ের প্যান্ডেল সাজানো এখনো বাকি। হঠাৎ আমার গলার শব্দ মামা ঘাবড়ে যায়। কানের পিছনে চুলকাতে চুলকাতে বলি, এক পাশের ভুরু কুচকে বলে, ভাগ্নে, তুমি সিগারেট খাচ্ছিলে? মৃদু হেসে জবাব দিলাম, মামা আজ খুশির দিন। আর তাছাড়াও সিগারেট খাওয়ার বিষয়টা সবাই জানে। কাজের চাপে কখন যে সিগারেট লাগিয়েছি নিজেও জানি না। তা অসভ্য, ঠিকই বলেছো। শোনো, নীলাকে তুমি প্রথম কপালের মাঝ বরাবর টিপ লাগিয়ে দিবে। এটা জানি আপু হিসাবে শেষ চাওয়া। কাপা কাপা হাতে লাল বৃত্তের টিপটা দুই ভুরোর মাঝখানে লাগিয়ে দিলাম। নীলাপুর চোখে পানি। মামা আমি একটু বাথরুমে যাই, চোখে কি যেন পড়েছে। সিগারেট টানতে টানতে বাথরুমে ঢুকে গেলাম। চোখে পানি দিয়ে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলাম। শুধু একটা দিনের জন্য, তারপরেই বাসা বদলাবো। আর কয়েক ঘন্টা পরে নীলাপুর বিয়ে। সহ্য করতে পারবো না নিজের চোখের সামনে বিয়ে দেখার। রাস্তার মোড়ে বসে সিগারেট খাচ্ছিলাম। হঠাৎই পিছন থেকে কেউ হাঁপাতে হাঁপাতে বলে, সিগারেট পরে খাবি। কথাগুলির ভিতরে অন্যরকম একটা রাগী ভাব, আর কণ্ঠটাও খুব চেনা লাগছে। নীলাপুর কণ্ঠের মতো কিছুটা শুনতে সিগারেটের কয়েকটা টান দিয়ে মুচকি হাসি দিলাম। আর হাত থেকে বললাম, সিগারেটের আজকাল দাম বাড়ার সাথে নেশাও বেড়ে গেছে। নেশার ঘরে নীলাপুর কণ্ঠ শুনছি। কাঁধ ধরে উল্টিয়ে ঘুরে বসালো। আমি আশ্চর্য হয়ে তাকিয়ে চোখ মুখে ডলে দেখলাম, ভুল দেখছি না তো?
হ্যাঁ, ধরে টানতে টানতে হনহনিয়ে সাথে নিয়ে চলে যাচ্ছে। হাঁটতে হাঁটতে বলি, আপু আপনার তো বিয়ে, রাস্তায় কি করছেন? মামা জানলে তো আপনার রক্ষে নেই। গর্ধব উজবুক মদন, তোর কি মনে হয় আমি এই বিয়েতে রাজি আছি? ছাদে সেদিন কতগুলো ডাকলাম, শুনলি না? একটা মেয়ে মানুষের বিয়ে বাড়ি থেকে একা পালানো কতটা কষ্ট জানিস? মানে? মানে কিছু না, আমরা দুজনে পালাচ্ছি। তাড়াতাড়ি পা চালা, আমাদের খুঁজতে এলো প্রায়। হাতটা চেপে ধরে মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেলাম। কিছুক্ষণের জন্য কিছুই বিশ্বাস করতে পারছিলাম না। পিছনে মামা এলাকার লোকজন নিয়ে ছুটে আসছে। কি করব ভেবে পাচ্ছি না। কি ভাবছিস, ধরা পড়ার ইচ্ছা আছে নাকি? চল, এখনো সময় আছে, পালিয়ে বিয়ে করে নেই। কিন্তু মার কি হবে? না, আমি মাকে ছাড়া এভাবে যেতে পারবো না। আপনি বরং বিয়েটা করে নিন, সময় এখনো শেষ হয়নি। ওসব তোর চিন্তা করতে হবে না। তোর থেকে আন্টি বেশি ভালো, আমাদের পালাতে অনেক সাহায্য করেছে। আন্টিকে নানু বাড়ি পাঠিয়ে দিয়েছি। আব্বু নানুকে দেখে একটু বেশি ভয় করে তো। চল পালাই। এবার রাগ উঠেই গেল। পালাই পালাই করছেন কেন? খাবো কি, করবো কি? টাকা নাই, খালি হাতে কেউ পালায় নাকি? মাথায় চাটি মেরে। গর্ধব কি এমনি বলি তোকে? গায়ে এতগুলো গয়না, সেটা কি তোর চোখে পড়ে না? কানা, ব্যাগেও তো অনেক টাকা আছে, প্রায় 5 লাখের মতো। বাহ, এবার পালিয়ে হবে মজা। হাতটা চেপে ধরে যতটা পারি জোরে হাঁটার চেষ্টা করছি। শাড়িতে যদিও হাঁটতে অসুবিধা হচ্ছিল। হাও, পা কেটে গেল। থেমে গিয়ে বলি, কি হলো? পায়ে হাঁটু ব্যথা করছে? আজকের মতো একটু কষ্ট করো, প্রতিদিন তো পালাতে হবে না। হাঁটু ব্যথা করতেছে। না, বাবলা গাছে কাটা পায়ে ঢুকে গেছে। এখন আমরা পালাবো কিভাবে? মাঝ রাস্তায় বসে ভ্যা ভ্যা করে বাচ্চাদের মতো কাঁদতে লাগলো। কোনো কিছু না ভেবেই পাঞ্জাবির একটা অংশ ছিঁড়ে কোনো রকম পা বেঁধে কোলে তুলেই দৌড় লাগালাম। দৌড়াতে দৌড়াতেই বললাম, পায়ে কাটা ঢোকার আর সময় পেল না। জুতো পরে আসতে কি হয়েছিল? মুখটা কালো করে বলল, মেকআপ বক্সটা আনতেই পারিনি তাড়াহুড়োয়। জুতো কখন পরবো? মেয়েদের একটাই সমস্যা, গলাটা জড়িয়ে ধরে দুহাতে। হায়রে মেয়ে মানুষ, এমন সময়ও মেকআপ বক্স নিয়ে পড়ে আছে। ওজনের দিক দিয়ে এবং বয়সের দিক দিয়ে দুটোতেই আমার থেকে বেশি। আপনার ওজন এত কেন আপু? আমি তো হাঁটতেই পারছি না। পাজা কোলা করে দৌড়াচ্ছি, মাঝে মাঝে দাঁড়িয়ে লম্বা লম্বা নিঃশ্বাস নিয়ে আবার দৌড়। নীলা মুচকি হেসে দিয়ে বলে, তোকে বিয়ে করতে পারবো কি না সেই চিন্তায় বেশি বেশি খেতে খেতে মোটা হয়ে গেছি। ভেবেছিলাম দৌড়ালে একটু ওজন কমবে, কিন্তু বাবলা গাছের কাটা সব প্ল্যান পানিতে ভেস্তে দিল। বাহ, কি মেয়ে! জীবনে এরকম কখনো দেখেছি কিনা সন্দেহ আছে। চিন্তায় পড়ে বেশি বেশি খাই। হাঁপাতে হাঁপাতে কোল থেকে নিয়ে নিলাম। হাত দিয়ে ইশারা করে বলতে লাগলাম, না, আমি আর পারবো না এইভাবে দৌড়াতে। কান ধরছি, কাউকে নিয়ে পালাবো না, হেল্পও করবো না। ভুরু দুটো কুঁচকে গিয়ে কপালে ভাঁজ পড়েছে। মানে সে আশ্চর্য আমার কথা শুনে, কিন্তু কেন সেটা জানার আমার একটু আগ্রহ নেই। আমি এখন একটু রেস্ট নিতে চাই। যদি মামাও এসে যায় তবুও রেস্ট আগে নিব, তারপর না হয়তো দৌড়। নীলাপু কাটা ঢোকা পা নিয়ে এক পায়ে ভর করে দাঁড়িয়ে আছে। তুর্কি বাজিয়ে বলে, তুই না পুরুষ মানুষ, একটা মেয়েকে কোলে তুলে হাঁটতে এতটুকুই হাঁপিয়ে গেলি? আপনার কাছে একটু মনে হলো প্রায় 1 ঘন্টা ধরে দৌড়াচ্ছি। আর আপনার ওজনও অনেক বেশি। ভুল হয়েছে, কেন যে বড় সিনিয়র আপুর সাথে প্রেম করতে গেলাম। তাহলে এখন আমরা কি করব? হাঁটুতে ভর করে ঝাঁকে থেকে কিছুক্ষণ স্বস্তির নিঃশ্বাস নিয়ে দাঁড়িয়ে হাত ধরলাম। রিক্সাও যাচ্ছে একটা। চাচা মিয়া বাস স্টপ যাবেন? রিক্সাওয়ালা আমাদের দিকে প্যাডেল করতে করতে দাঁড়িয়ে বলল, ভাড়া একটু বেশি দিতে হবে। সে না হয়তো দিব, তাতে সমস্যা নেই। আপনি শুধু একটা হোটেলের ব্যবস্থা করে দিলেই হবে। চাচা মিয়া আমাদের দিকে পা থেকে মাথা পর্যন্ত তাকাচ্ছে। নীলাপু আমার হাতটা চেপে ধরে পিছনে দাঁড়ালো। ভয় পেয়েছে হয়তো এরকম তাকানো দেখে। আমি বললাম, কি সমস্যা কি আপনার? ভাড়া দিলেই তো হলো নাকি? প্রেমিকাকে নিয়ে হোটেলে মজা করবে, তাহলে কিন্তু আমি নিয়ে যাব না, কারণ আমার এরকম একটা মেয়ে ছিল। চাচা মিয়া সত্যি কথাটা কি বলবো? আমি যেহেতু চাচা বলে ডেকেছি, বিশ্বাস করুন আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি। বিয়ে করার জন্য পালাইছো, তাহলে ওঠো, ভাড়া দিতে হবে না। নীলাপু হাতের ভেতর হাত ঢুকিয়ে দিয়ে শাড়ির আঁচলে আমাকে জড়িয়ে দিল। রাত বেশি হয়, শীত শীত ভাব। সিনিয়র আপুদের সাথে প্রেম করার একটা সুবিধা হলো এটা যত্নশীল একটু বেশি পরিমাণের। কাঁধে মাথা রেখে পাশাপাশি বসা। হঠাৎই চাচার কথায় আকৃষ্ট হলো মন। নীলাপু নড়ে চড়ে বসলো। কার না ভালো লাগে স্যাড লাভ স্টোরি শুনতে? যদি সেটা বাস্তব জীবনের হয় তাহলে তো কথাই নেই। নীলার চোখে পানি বুঝতে পারলাম। কাজী অফিসে নামিয়ে দিয়ে নিজে দাঁড়িয়ে আমাদের বিয়ে করানোর জন্য প্রমাণ হলো। ফুলের মালা দিয়ে কাজী অফিসে বিয়ে করে নিলাম। চাচা মিয়ার বুদ্ধি শুনে আমার অবাক হয়ে একে অপরের দিকে তাকালাম। পালানোর পরে হোটেল, রেস্টুরেন্ট এসবের বেশি খোঁজখবর নেওয়া হয়। তোমরা বরং ভাড়াটে বাসায় থাকো, পরিবেশ ঠান্ডা হলে তারপর তোমাদের বাবা মা নিজ থেকে মেনে নেবে।
ভাড়াটে বাসায় রেখে চলে গেল। জোর করে হাতে কিছু টাকাও গুঁজে দিয়ে বললাম, চাচার জন্য একটা নতুন শাড়ি আর আপনার জন্য পাঞ্জাবি। না করবেন না, এটা আপনার জামাইয়ের অনুরোধ। নরম গদির বিছানা ভালোই। আমি 4-5 শাড়ি দিয়ে শান্তিতে ঘুমানোর চেষ্টা করলাম। মামার ভয়ে এখনও বুক ধুকপুক ধুকপুক করছে। নীলা আপু এসে বলল, গোসল করে আসতেছি, তুমি থাকো, শরীর ঘেমে জবজব করছে। তুমি? সূর্য কি উল্টো দিকে উঠলো নাকি? গাল টিপে দিয়ে বলে, অভ্যাস তো করে নিতে হবে নাকি? বিয়ে যেহেতু করেই ফেলেছি, চাইলে আসতে পারো, একসাথে গোসল করব। সেজা সাপটা বলে দিলাম। আমি একটু রেস্ট নিতে চাই। 5 মিনিট পর বাথরুম থেকে চেঁচিয়ে নীলা আপু বলল, আমি তো তোয়ালেটা আনতে ভুলে গেছি, দিয়ে যাও না একটু প্লিজ। ওয়েট। তোয়ালে হাতে দাঁড়িয়েছিলাম, দরজাটা খুলে হাতে হাতে হাত ধরেই টান দিয়ে বাথরুমে ঢুকিয়ে নিল। বুকের উপর তোয়ালে গুজে রেখেছে, হাঁটুর উপরে তোয়ালে। উফ! চুলগুলি খুলে রাখার কারণে কোমর পর্যন্ত লম্বা চুলে ঢেকে গেছে। কলার চেপে ধরে এক টানে বুকের সামনে এনে কপালে কপালে ঠেকিয়ে চুম্বন করার চেষ্টায় ব্যর্থ নীলা আপু। আপু, ফুলসজ্জাটা এখানে না করে বিছানায় করলে হয় না? ভয় করতে তো। চুপ! আর নয় মামাতো ভাই বোন, এখন থেকে আপুও ডাকবে না, শুধু জানটিসি বউ আর বর, বুঝলে? তোয়ালেটা খুলে ধরতেই চোখ চড়ক গাছ। রাতের আলো সূর্য দেখা সবার কপালে থাকে না, আর আমার সামনে এই সূর্যটা দাঁড়িয়ে আছে। চোখ মুখ কষলিয়ে আবারও তাকালাম, স্বপ্ন দেখছি না তো? তোয়ালেটা হাত থেকে ছেড়ে দিয়ে জড়িয়ে ধরলো। ঝর্ণার নিচে মুষলধারে পানি পড়ছে আমাদের সমস্ত শরীর জুড়ে। কপালে সিথি বেয়ে পানি বেয়ে বেয়ে নদীর মতো একে বেঁকে যাচ্ছে। দুজনেই ফ্রেশ কিস করতে মগ্ন। ঠোঁটের তালে তাল মিলিয়ে জিভ ছুঁয়ে আদর করতে থাকলাম। চুমুতে চুমুতে কোমর ধরে নাভিতে ঠোঁটের স্পর্শ পেতেই কেঁপে উঠল নাভির কোণের এক বিন্দু জল কোণে। রাত 3:45। দেওয়াল ঘড়িতে তাকিয়ে দেখলাম পাশে নীলা নেই। বেলকানিতে কারো ছায়া দেখে পা বাড়িয়ে এগিয়ে গেলাম। পিছন থেকে চুলগুলি ছিঁড়িয়ে দিয়ে খোলা পিঠে কিস করতে করতে বলি, ঘুমাবে না? কাঁধে পার হয়ে তার গাল ঘেঁষে আছে আমার মুখমণ্ডল। গাল হাত রেখে বললাম, আজ আমার ঘুম আসবে না, এই রাতটা শুধু তোমার আর আমার। তোমাকে কাছে থেকে পেতে চেয়েছি, তাই আজ সেই রাত। নীলা শরীরে আমার শার্ট পরা, আর আমি তোয়ালে জড়িয়ে আছি। মাজায় পাজাকোলা করে এগিয়ে যাচ্ছে বিছানার দিকে। চোখাচোখি হচ্ছে দুটি চোখ। সকালে যখন ঘুম ভাঙলো তখন নীলা আমার মুখমণ্ডল জুড়ে নিজের চুলে সুড়সুড়ি দিচ্ছে। চোখে মুখে দুষ্টু হাসি। ভেজা চুলে ঘুম ভাঙলো। হাত ধরে টান দিয়ে বুকে জড়িয়ে ধরে আঙুল তার কপালে থেকে নাকের উপর দিয়ে ঠোঁটে এসে পৌঁছালো। নিজে নিজেই ঠোঁট কামড়ে বলি, মর্নিং কিসটা কে দেবে? চায়ে কি ক্ষুধা মেটে? আঙ্গুলে কোমর দিয়ে লজ্জা আঁকা বাঁকা নদীর মতো একটা দৌড় দিল। হাত কামড়ে লাল করে দিছে। ইস! ব্রাশ করার জন্য বাথরুমে ঢুকে দেখি চোখ মুখ ফুলে গেছে, চোখের কোণে রক্ত জমাট বদ্ধ হয়ে গেছে। আয়নার সামনে চোখ টেনে টেনে দেখলাম পাগলি বউ আমার সারা রাত ঘুমাতে দেয়নি। ঘুমালেই আবার জাগিয়ে তুলে বলে, ওই উঠেন, ফুলসজ্জা কি বারবার আসে নাকি? জীবনে একবারই আসে। রাতের কথা ভাবতেই ঠোঁটের কোণে দুষ্ট হাসি খেলে গেল। আচ্ছা, কাল রাতে তো দেখলাম 2টা ব্রাশ, আরেকটা কই গেল? দাঁত কি ব্রাশ দেখে নাকি মাজলেই হলো দাঁত? পরিষ্কার হওয়াটাই বড় কথা, ব্রাশ নয়। গুটি পায়ে রান্নাঘরের দিকে পা বাড়ালাম। চুল খোপা বেঁধেছে, হলুদ শাড়ি পরনে, কোমরে পেঁচিয়ে গুজে রেখে নাভির একটু পানে নিচে। সামনাসামনি থাকার সময় নাভির একটু নিচেই শাড়ি বেশি পরে থাকে। জাস্ট ওয়াও! একটু ঝুঁকে ময়দা মাখাচ্ছে। শাড়ির আড়াল থেকে স্পষ্ট দেখা যাচ্ছে চিকন কোমরটা। নিজের অজান্তেই একটা ঢোক চেপে গেল গলা বেয়ে। সব পেস্ট গলা বেয়ে পেটে চলে গেছে। হঠাৎ করেই কাঁধ থেকে হাত স্লিপ করতে করতে কোমর থেকে নাভির উপর 2 হাতে বুকে চেপে ধরি। চমকে গিয়ে ধনুকের মতো কোমর বাঁকে যায়। ময়দা মাখতে মাখতে বলে, তুমিও না পারো বটে, এভাবে কেউ জড়িয়ে ধরে? ভয় পেয়েছি তো। ধরি তো, এই যে আমি জড়িয়ে ধরে আছি। আমাকে আকর্ষণ করার জন্যই তো সব করো নাকি? একটা বিষয় বুঝতেছি না, কাল 2টা ব্রাশ দেখলাম, আজ একটা কেন? এবার ময়দা মাখা রেখে ঘুরে দাঁড়িয়ে তাকালো চোখে চোখে রেখে, আর গলার 2 পাশে হাত রেখে বলে, কেন ফেলে দিছি? ফেলে দিস মানে? এটা তাহলে কার ব্রাশ? একটু তোমার ব্রাশ দিয়ে এতক্ষণ দাঁত মাজতেছিলাম। কপালে থেকে হাতের নরম আঙুল স্লিপ করতে করতে নাক টিপে দিয়ে বলে, তো কি হয়েছে? এক ব্রাশে ব্রাশ করলে ভালোবাসা বাড়ে, জানো না? এখন থেকে রোজ এটাই করতে হবে, আমি যা বলবো তাই, বুঝলা? মাথার ঠিক পিছনে হাত রেখে ঠোঁটে ছোঁয়ার চেষ্টা করতেই বলে, ও এখন কোনো কিছু পাবে না, ব্রাশ না করলে মুখে অনেক জীবাণু থাকবে, ব্রাশ করো। বাচ্চাদের মতো বায়না ধরে বলি, না না, এখনই মানে এখনই দিতে হবে। চোখে রাগিয়ে বলে, না মানে বুঝো না, যাও ব্রাশ করে আসো। সিনিয়র আপুদের সাথে বিয়ে করার এই এক ঝামেলা। কথায় কথায় হুকুম দেয় আর রাগ দেখায়। হালকা ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসলাম।
তুমি খাবে না? আজ আমি তোকে খাইয়ে দিব। হ্যাঁ, একটা কেমন ডাক, তুমির সাথে তুই কি বিক্রিয়া? বুঝলাম না কিছু, পাগল হলে নাকি? না, চেষ্টা করেছিলাম তুমি বলে ডাকার, এখন থেকে অভ্যাস করে নিচ্ছি, বুঝছো? পরে বাচ্চা কাচ্চা হওয়ার পর তুই বলে ডাকলে কেমন লাগবে বলো তো? বাহ, সেই চিরচেনা খাদ্য লুচি। খাদ্য নাকি সন্দেহ, হয়তো এটা আমাদের বংশের প্রধান খাদ্য লুচি। দ্বিতীয় নাম্বারে ভাত, আর কোনো গ্যারান্টি নেই। আমি 100% শিওর, সাথে মাংস আর থকথকে 1 হাঁটু পরিমাণ পানির মতো ঝোল। আমার বংশের ছেলেরা যা বলে আর কি। গালে হাত রেখে বেচারা লুচিগুলোর দিকে তাকিয়ে আছি। কয়েকটা পুড়ে কয়লা হয়ে গেছে, আর বাকিগুলো হসপিটালে অ্যাডমিশন দিতে হবে। কেন যে পালিয়ে বিয়ে করতে গেলাম? সিগারেট খেয়ে চোখের জলে ভাসিয়ে দেওয়াটাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না, শুধু সন্দেহ ছিল চোখের পানি যেন শুকিয়ে না যায়। আমার উদাসীতা দেখে বলল, খাচ্ছ না যে পছন্দ হয়নি বুঝি? আমারটা কেন পছন্দ হবে? পাশের বাড়ির ভাবিদের রান্নাই তো বেশি পছন্দ। একদিনও হয়নি এখানে ভাড়া থাকি, এরই মাঝে সন্দেহ করা শুরু করে দিছে। আমতা আমতা করে বললাম, না মানে নীলা, তুমি যে এত সুন্দর রান্না করেছো, আমার তো ইচ্ছে করছে এগুলো না খেয়ে দেওয়ালে ঝুলিয়ে রাখি, আর সেখানে থেকেই থাকবে আমার বউয়ের রান্না। খুশিতে উৎফুল্ল হয়ে বলে, সত্যি? সত্যি, বিশ্বাস করো, দেখেই পেট ভরে গেছে। এখন থেকে রোজ লুচি মাংস বানাবো। ইহাকে বলে কুড়ালের উপর পা মারা। যেভাবেই পা পড়ুক না কেন, পা কাটবেই। চেয়ার টেনে পাশে বসে লুচি মুখে ঢুকিয়ে দিচ্ছে। কিছু বলার নেই, আজ পেট খারাপ হবে সেটা আমার জানা আছে। তবে লুচি মাংস এত পরিমাণে লবণ, কেউ মনে হয় না লবণ দেয়। 10টা লুচি খাওয়ার পর পেটের উপর হাত রেখে বললাম, আমি একটু বাথরুমে যাচ্ছি, ওকে? বাথরুম থেকে এসে দেখি ফোনে শাশুড়ি আব্বা ফোন করেছে। আমাদের আর রক্ষে নেই, কাপা কাপা হাতে ফোন তুললাম। ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে বলে, মা নীলা, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি সম্মানের থেকে তুই বেশি বড়। ফিরে আয় মা। এ তো দেখি মেঘনা চাইতেই হারিকেনের আলো। আশ্চর্য, এত তাড়াতাড়ি মেনে নিবে জানতাম না। এই পাশ থেকে ছাগলের মতো একটা হাসি দিয়ে, আব্বা সত্যি আসবো, বাটপারি করবেন না তো? হারামজাদা, বিয়ে যখন করে নিয়েছিস, আসলে কি হবে? চলে আয় আমার মেয়েকে নিয়ে। বিহেভিয়ার ল্যাঙ্গুয়েজ শ্বশুর আব্বা। আমি এখন আর আপনার ভাগ্নে না, জামাই। জামাই হলো দেবতার সমান, সম্মান দিন, নয়তো দেশের বাইরে চলে যাব। জামাই, বাড়ি আসো। নীলার হাত টেনে ধরে বললাম, চলো তোমাদের বাড়ি যাব। শ্বশুর আব্বা মেনে নিছে। নীলা শুধু কাপড়গুলি গুছিয়ে নিল। বউ আমার হেব্বি সুন্দর, যেটাই পড়ুক না কেন দেখতে সুন্দরই লাগে। নীলা অনেক খুশি। শ্বশুর বাড়ি ফিরতে ফিরতে রাত তখন 8টা থেকে 9টা বেজে গেছে। মামার মতো কুপুরন লোক রুমে রং করছে নতুন করে, তবুও কিপটামি গেল না। শুধু আমাদেরটা বাদে সব রুম ভূতের রাজবাড়ির মতোই দেখতে ভয়ঙ্করে থেকে গেছে। শ্বশুর আব্বাকে 5 সালাম করার সময় লুঙ্গি টেনে ধরলাম। আব্বা উপরে টানে, আমি নিজে টানি। অনেক সালাম করছো বাবা, এবার তো ওঠো। আপনার মেয়ের পিছনে অনেক কাঠখড় পুরাতে হয়েছে, মন খুশি করে পকেট ভরিয়ে দিন। দোয়া নেওয়ার পর রুম ঢুকে দেখি অবাক হয়ে গেলাম। বাসের ঘরের মতো করে সাজানো রুমটা চমৎকার। শ্বশুর আব্বা, আমি হয়তো পৃথিবীর অন্যতম মানুষ যে কিনা দ্বিতীয়বার ফুলসজ্জা করতেছি। সবই কপাল, ভাও কপাল। অনেক বছর পর ছাদে সন্ধ্যার সময় বসে আছি। লাঠি ভর দিয়ে বউ নীলার পাশে বসলো। চশমাটা একটু পাঞ্জাবিতে মুছে আবার চোখে দিলাম। কাঁধে মাথা রেখে পাশাপাশি বসে আছি। কাপা কাপা হাতে রক্তে লাল ডুবন্ত সূর্যের দিকে আঙুল তাক করে বলে, সূর্যটা অনেক সুন্দর, তাই না? কি জানি বউ, বয়স 50 ছুঁই ছুঁই, চোখে কিছুই দেখতে পায় না ঠিক মতো, শুধু তোমাকেই দেখতে পাই। আমাকে আর আগের মতো ভালোবাসো না তুমি। বয়স হয়েছে দেখে অবহেলা করে শিখে গেছো, তাই না? তুমি সেই 18 বছরের যুবতী মেয়ের মতোই সুন্দর আছো, শুধু বদলে গেছে তোমার চামড়া ভাঁজ পড়ে গেছে কপালে। তবু তোমাকে ভালোবেসে যাব মৃত্যুর আগ পর্যন্ত। উসকে যাওয়া শুকনো ঠোঁটে চুলের মুঠি ধরে ঠোঁট লাগিয়ে দিল। আগের মতো আর পারি না, বুঝছো? বয়সের সাথে মুখের রসকস সব ফুরে গেছে। ভালোবাসা শুধু ঠোঁটে থাকে না, তোমার সাথে কাটানোর সময়টাই হলো আমার সব থেকে বড় পাওয়া। বুকে জড়িয়ে নিলাম বউটিটাকে। বাকিটা জীবন এভাবেই যেন বুড়িটার সাথে পার করতে